সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের ১৬১৩তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই লিবিয়া প্রবাসী মোহাম্মদ ইসমাইল হোসেনের জীবনের কলিজা কাঁপানো এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল ১৬ বছর স্ত্রীর অপেক্ষায় বসে আছে সাগর পাড়ে। জীবনের গল্পের অনুষ্ঠানে এমন কিছু গল্প থাকে যে গল্পগুলো পড়তে গিয়ে মনের অজান্তে আমি নিজেও কান্না করে ফেলি। এই গল্পটাই তেমনই এক গল্প। বরিশালের প্রত্যন্ত এলাকার এক নিম্নবিত্ত পরিবারের সন্তান মোহাম্মদ ইসমাইল হোসেনের জীবনের এই গল্পটা মনের অজান্তেই আপনার চোখ দুটো জলে ভিজিয়ে দেবে। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত এই হৃদয় বিদারক বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই ইসমাইলকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। আমার বাড়ি বরিশাল বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট 3টা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা বরিশাল বিভাগ থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা আসলে পেশায় তেমন কিছুই করে না। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তার কিছু সাঙ্গপাঙ্গ আছে, বন্ধু বান্ধব আছে, তাদেরকে নিয়ে আমাদের বাড়ি থেকে অনেক দূরে বিটাউরায় চলে যায়। বিটাউরা হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে নীরব একটা জায়গা। ওই বিটাউরায় গিয়ে আমার বাবা সেখানে জুয়া খেলায় বসে। আমার জন্মের পর থেকে আমি এই একই দৃশ্য দেখে আসছি। আমাদের গোটা পরিবারটা চালায় আমার মা। আমাদের বাড়ির পাশে রয়েছে জোয়ারদার বাড়ি। আমার মা সেই জোয়ারদার বাড়িতে কাজের মহিলার কাজ করে। সকাল থেকে রাত অবধি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আমার মা আমাদের মুখে দুমুঠো ভাত তুলে দেয়। কিন্তু এরপরেও আমার মায়ের কাছ থেকে জোর করে টাকা নেওয়ার জন্য আমার বাবা মরিয়া হয়ে ওঠে। ছোটবেলায় এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। আমার শৈশবের এই স্মৃতিগুলো মনে হলে আমার কাছে এখনও মনে হয় আমার জন্মটাই মনে হয় একটা আজন্ম পাপ ছিল। আমি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই শান্তির ছোঁয়া পাইনি। একটু একটু করে আমি বড় হচ্ছিলাম। বড় হবার পরে আমার ভিতরে খুব রাগ হতো যখন আমার বাবা টাকার জন্য আমার মায়ের গায়ে হাত তুলতো। এই দৃশ্যগুলো যত দেখতাম ততই যেন হৃদয় ছিঁড়ে যেত। কাউকে কোনো কিছু বলতে পারতাম না, শুধু অজরে চোখের পানি ঝরাতাম আর ছোট্ট বাবুটির মতো ঘরের কোনায় বসে বসে কান্না করতাম। এমন করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বয়স যখন ঠিক 12 থেকে 13 বছর, তখন থেকে আমি জনের কাজ করি, মানে জন চুক্তি কাজ করি। মানুষের জমিতে, বাড়িতে, এখানে সেখানে আমি কাজ করি। আমার বাবা যখন আমার মাকে টাকার জন্য মারতে যাইতো, আমি আমার বাবাকে ইনকাম করে নিয়ে টাকা দিতাম। আপনি এই টাকা নিয়ে যান, এই টাকা দিয়ে জুয়া খেলেন, তারপরেও আমার মায়ের গায়ে হাত তুলবেন না। এই জিনিসগুলো আমাকে খুব বেশি কষ্ট দিত। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় একেবারে যুবক বয়স। সেই বয়সে আমি তখন মানুষের বাড়িতে, জমিতে, এখানে সেখানে বিভিন্ন জায়গায় কাজকাম করি। এমতো পর্যায়ে হঠাৎ করে একদিন আমাদের বাড়িতে আমাদের পার্শ্ববর্তী গ্রামের এক প্রাক্তন মেম্বার সে এসে আমাদের বাড়িতে হাজির এবং আমাদের বাড়িতে এসে সে বলতেছে আমার বাবা নাকি আমরা যে ভিটায় থাকি, মানে আমরা যে জমিতে থাকি, আমাদের ঘর যেখানে, ওই ঘর ভিটাটা নাকি আমার আব্বা বন্ধক দিয়ে দেয়। ওই প্রাক্তন মেম্বার, ওনার নাম কালু মেম্বার এসে কথা বলতেছে। তো সকালবেলায় এমন ঘটনা আমার মা আমাকে জানানোর পরে আমি তখন বাড়িতে আসি। আসার পরে দেখলাম কালু মেম্বার সহ আরও অনেকগুলো লোকজন তার পাশে দাঁড়ায় আছে। আমি কালু কাকার গিয়ে জিজ্ঞেস করলাম কী হয়েছে। উনি বলে তোর বাপে আমার কাছ থেকে টাকা নিছে বাড়ি বন্ধক দিয়া, এখন আমার বন্ধকে টাকা পরিশোধ কর, আর না হলে তোরা বাড়ি ছেড়ে দে। তা আমি তখন বললাম যে আব্বা যে আপনার কাছ থেকে টাকা নিছে তার কোনো প্রমাণ আছে? উনি সঙ্গে সঙ্গে তার এখান থেকে স্ট্যাম্প বের করে দিল এবং স্ট্যাম্পে আমার বাবা সুন্দর করে সিগনেচার দিয়ে রাখছে। আমার আব্বা ওনার কাছ থেকে সিগনেচার দিয়ে সে সময় 1.5 লক্ষ টাকা নিয়ে যায়।
তো 1.5 লক্ষ টাকা দিয়ে আমার আব্বা কী করে তা আল্লাহ মাবুদ ছাড়া আর কেউ বলতে পারি না। আর যে সময়ের গল্পটা আপনাকে বলতেছি সে সময় 1.5 লক্ষ টাকা বর্তমান সময়ে প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি। ওই সময় অল্প টাকা দিয়ে বিঘায় বিঘায় জমি পাওয়া যেত। পণ্যের দাম এত বেশি ছিল না। একটা মানুষ মাসটিয়া বেতনে চাকরি করলেও 5 থেকে 6 হাজার টাকা বেতন পাইতো। সেই সময় আমার বাবা 1.5 লক্ষ টাকা এই লোকের কাছ থেকে ঋণ করে ফেলে বা বাড়ি বন্ধক দিয়ে টাকা নেয়। আমি তখন কালু কাকারে বললাম যে কাকা, আমাদের সাথে রাগারাগি করে তো লাভ নেই, আমরা তো নিরীহ অসহায়। আমার আব্বা একজন জুয়ারি সেটা আমরা জানি, হয়তো জুয়ার টাকার জন্য আপনার কাছ থেকে টাকা নিছে। আব্বা তো এখনও বাড়ি আসে নাই, রাতের বেলায় যদি বাড়ি আসে আব্বার সঙ্গে কথা বলবো। উনি বলে ঠিক আছে, রাতের বেলায় তোর বাবার সঙ্গে কথা বল, তবে সময় হচ্ছে আগামী দিন। হয় আগামী দিনের ভিতরে আমার টাকা পরিশোধ করবি 1.5 লক্ষ টাকা, আর অন্যথায় তোরা বাড়িঘর ছেড়ে দিবি, আমি এই জায়গার মধ্যে অন্য কিছু চাষাবাদ করব বা আমি এখানে ভাড়া দিব। এই কথা বলার পরে উনি তখন চলে গেছে। আমার আব্বা, আমার মা আর আমার কপালে তখন চিন্তার ভাঁজ পড়ে গেল। ছোট 3টা বোন আছে, বড় বোনটা হিসাব করতে গেলে যুবতী হয়ে গেছে, ওরে বিয়ে দিতে পারতেছি না। মা মানুষের বাড়িতে কাজ করে, এই অভাব অনটনের সংসারে হঠাৎ করে এখন নতুন গজব এসে আমাদের উপরে পড়লো, তার কোনো হিসাব মেলাতে পারি না। এমন করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো। সন্ধ্যার খানিকটা পরে আমার আব্বা তখন কোত্থেকে জানি মচমচিয়ে ঘরে ঢুকেছে। ঢুকে আমার মায়েরে বলতেছে, ওই বান্দি খাবার আছে, খাবার দে। আমার মা বলে খাবার আছে, আপনি খেয়ে নেন। আমার আব্বা তখন পেট ভরে একদম 1 ভল ভাত খাইছে। খেয়ে উঠানের মধ্যে একেবারে পেটটা টানা দিয়ে উনি একটা বিছনা করে শুয়ে পড়ছে। আমি আস্তে আস্তে করে ওনার কাছে আসছি, এসে বললাম, বাবা একটা কথা বলবো। উনি আমার বলে, কি কথা? আমি বললাম, আপনি কি কালু মেম্বারের কাছ থেকে কোনো টাকা নিছেন? আব্বা বলে, নিছিলাম তো। আমি বললাম, কয় টাকা নিছেন? বলে, একবার নিছি 1 লাখ, আবার নিছি 50,000, 1.5 লাখ। আমি বললাম, কালু মেম্বারের কাছ থেকে আপনি 1.5 লাখ টাকা নিয়ে কি করছেন? উনি বলে, কি আর করব, যা করা তাই করছিলাম। আমার যে কপাল খারাপ, আমার যে ভাগ্য খারাপ, তোর মা আমারে দিনে দিনে অভিশাপ দেয়, তোর মায়ের অভিশাপে আমার জীবনে কোনো উন্নতি নাই। তা না হলে আমার সঙ্গে যারা আছে তারা বিভিন্ন ক্লাবে বিভিন্ন আসরে গিয়া যখন তারা জুয়া খেলে তারা লক্ষ লক্ষ টাকা নিয়ে ঘরে ফিরে, অথচ আমি যা নিয়ে যাই আমি সবই হারাই, আমি কোনো টাকা আনতে পারি না। তোর মায়ের অভিশাপে আমার জীবন শেষ। আমি তখন বললাম, আব্বা ছোটোবেলা থেকে দেখে আসছি আপনি জুয়া খেলেন, আর আমাদেরকে বলেন শর্টকাটে বড়লোক হবেন। জুয়া খেলে যদি শর্টকাটে মানুষ বড়লোক হতে পারতো তাহলে সবাই জুয়াই খেলতো, কেউ আর কামাই রুজু করতো না, ব্যবসা বাণিজ্য করতো না। মুহূর্তের মধ্যে আমার আব্বা তখন চোখ রাঙিয়ে ফেললো, চোখ লাল করে ফেলেছে। আমারে বলতেছে, মায়ের মতো হয়েছিস না, তোর মা যা বলে তাই করবি, তোর মায়ের মতো হয়েছিস, সর আমার সামনে থেকে। আমি বললাম, বাবা আমি না হয় সরে যাব, এখন যে ডাল ভাত 4টা খাইয়া উঠানের মধ্যে একটা টানা দিলেন বিছনায় শুইয়া, কালকে সকালে ওই টানাটা কোথায় দিবেন? সকালবেলা ওই কালু বলছে আসবে, কালু মেম্বার আসবে, এসে আমাদের ঘরবাড়ি সব দখলে নিয়ে যাবে, তখন কি হবে? উনি বলে, দখলে নিলে দখলে নিবে, আমি কি করব? আমি তো আর ওই টাকা খেয়ে ফেলি নাই, আমি জুয়ো খেলেছি লাভের আশায়, আমি লাভের আশায় জুয়ো খেলেছি, আমি হেরে গেছি, আমি কি করব? এই কথা বলে আমার আব্বা তখন আমার সঙ্গে রাগারাগি শুরু করে। আমি আর কোনো কথা বাড়াইলাম না, শরীরের রক্তগুলো তখন টকবক করতেছিল, ইচ্ছা করতেছিল ঘর থেকে একটা বটি নিয়ে এসে জবাই দিয়ে দিই। তারপরেও কোনো কিছু বললাম না। মায়ের কাছে গেলাম, বিয়ে বললাম, মা আব্বা যে টাকা নিছে এটা তো সত্যি, তা তো আর মিথ্যা নয়, এখন কি করবা? আমার মা বলে, আমি কি করব, আমার মাথায় কিছু আসতেছে না, আমি কি করব? আমি এই 3 মেয়েরই নিয়ে আমি এখন কই যাব? এই মেয়েগুলোরে কেমনি বিয়ে দিব? ঘর ভিটেই যদি না থাকে তাহলে আমার মেয়েরে কে বিয়ে করবে? আমার আম্মা তখন কান্নাকাটি করতেছিল। আমি তখন মায়েরে বললাম, মা কান্নাকাটি করে তো কোনো লাভ নাই, আর কান্নাকাটি করলে এর কোনো সমাধাও আসবে না। একটা কাজ করেন, মাথাটা একটু ঠান্ডা করেন, আপনি মাথাটা একটু ঠান্ডা করেন, আমরা রাতের বেলায় ভেবে চিন্তে দেখি কি করা যায়। মা আর আমি তখন উঠানে বসে চিন্তা ভাবনা করতেছি, এর মাঝে আমার বাবা আমার সঙ্গে রাগারাগি করে ঘর থেকে বেরিয়ে চলে গেছে। কোথায় চলে গেছে তার কোনো হদিশ নাই। মা আর আমি তখন উঠানের মধ্যে বসে আছি, মাথার উপর ইয়া বড় একটা চাঁদ, চাঁদ তারাদের খেলা জমেছে আকাশে, কিন্তু আমার মায়ের মনে আর আমার মনে কোনো শান্তি নেই। ঘরে শুয়ে আছে 3টা বোন। আমার মা আমার দিকে তাকিয়ে কান্না করে করে বলতেছে, আমি আত্মহত্যা করে মরে গেলে তারপরে কি তোর বাবা শান্তি পাবে? হ্যাঁ বললাম, মা আপনার মৃত্যু আর না মৃত্যুর মাঝে আমার আব্বার কোনো কিছু যায় আসে না, উনি আপনার কোনো দিন ভালোই বাসে নাই, আপনি এই লোকের কথা কেন বলতেছেন? আমার মা বলে, তাহলে আমি এখন কি করব, আমি কই যাব? আমি বললাম, আপনি চুপচাপ বসে থাকেন। এমন করতে করতে রাত পেরিয়ে সকালে সূর্য মামা উদয় দিল।
কিন্তু আমার আর মায়ের চোখে ঘুম নাই। আমি মায়েরে বললাম, মা আপনি কি আজকে কাজে যাবেন? মা বলে, কাজে না গেলে কেমনে হইব? জোয়ারদার বাড়িতে একদিন কাজ করতে না পারলে পরের দিনে ধাক্কায় বের করে দিবে। আমি বললাম, মা আপনি যদি আজকে কাজে যান তাহলে তো ওই কালু সর্দার আসবে, ওই কালু মেম্বার আসবে, তখন কি করব? আমার আম্মা বলে, একটু লেট করে যাই, দেখি বেটা আসে কিনা। বাপরে বাপ, সকাল 8টা বাজে ওই কালু মেম্বার আমাদের বাড়িতে হাজির। 8টা বাজে আমাদের বাড়িতে এসে বলতেছে, কিরে ইসমাইল, তুই তো কালকে বললি তোর বাপেরে জিজ্ঞেস করবি, করছিলি? আমি বললাম, কাকা আব্বারে জিজ্ঞেস করছি। বলে, তোর আব্বা কি বলে? অস্বীকার করছে? তোর বাবা তো নেশাখোর, অস্বীকারও করতে পারে। আমি বললাম, না আমার আব্বা অস্বীকার করেনি, আব্বা স্বীকার করেছে, আপনার কাছ থেকে টাকা নিয়েছে, সবই আব্বা আমার কাছে স্বীকার করেছে। উনি বলে, তাহলে তো হয়ে গেল, হয় আমার টাকা দে, নাইলে আমার বাড়ি ছাড়। আমি বললাম, কাকা ঘরে আমার 3টা ছোটো ছোটো যুবতী বোন আছে, আপনি তো জানেন আমার এই বোনগুলোরে আমরা কিভাবে বিয়ে দেব? আমার আব্বা তো সেই সবাই জানে আব্বা জুয়া খেলে টাকা নষ্ট করে, এরপরেও আপনি কেন আমার বাবারে এতগুলো টাকা দিলেন? উনি বলে, বারে তোর বাবা বাড়ির মালিক, সে বাড়ি বন্ধক দিয়ে আমার কাছ থেকে টাকা নিছে, আমার কাছ থেকে উনি টাকা নিছে, বাড়ি বন্ধক দিছে। তোর বোন জোয়ান হয়েছে না কি হয়েছে এইসব তো আমার দেখার দরকার নেই, হয় আমার টাকা দে, নাইলে বাড়ি ছাড়। আমি বললাম, কাকা এতটা আপনি নিষ্ঠুর হইয়েন না, আপনি এলাকার জনপ্রতিনিধি, আপনি একজন মেম্বার ছিলেন, আমি সহ আপনারে ভোট দিছি। উনি বলে, ভোটের কথা বাদ, আমি এখন আর নির্বাচন করতেও আসি নাই, তোর কাছে ভোট চাইতে আসি নাই। আমি বললাম, কাকা দেখেন আপনার কাছে অনুরোধ করে বলি, আপনি অন্তত আমার 1টা মাস সময় দেন, ওই 1 মাসের ভিতরে আমি যেমনে পারি আপনার 1.5 লাখ টাকা পরিশোধ করে দিব। উনি আমারে বলে, 1 মাস দূরের কথা, আমি তোকে একদিনও সময় দিব না, আজকের মধ্যে হয় তুই বাড়ি ছাড়বি, নাইলে তুই কিছু না কিছু একটা করা লাগবে। আমি বলছি, আচ্ছা আপনি তো আজকের দিন সময় দিবেন, আজকের দিন সময় দেন। উনি বলে, ঠিক আছে আমি কালকে সকালে আবার আসবো, তবে মনে রাখবি কালকে সকালে আমার আসা শেষ, আমি কালকে সকালে আসবো, হয় তোরা ঘরবাড়ি ছাড়বি, নাহলে তোদের ঘরবাড়ি ভেঙে আমি এখান থেকে তোদেরকে উচ্ছেদ করে দিব। মাও তখন কান্না করতেছে, আমিও তখন কান্না করতেছি, আমার বোনেরাও তখন কান্না করতেছে। এই করতে করতে মা হঠাৎ করে বলতেছে যে, চল জোয়ারদারের বাড়িতে যাই, জোয়ারদারের সঙ্গে কথা বলি, তার কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যায় কিনা। আমি বলি, মা 1.5 লক্ষ টাকা জোয়ারদার আপনার দিবে? মা বলে, তা তো দিবে না, তবে তার কাছ থেকে একটা পরামর্শ করি, এই মুহূর্তে কি করা যায়। আমি বললাম, হ্যাঁ এটা করতে পারেন, জোয়ারদারের সঙ্গে একটা পরামর্শ করতে পারেন কি করা যায়, কিন্তু জোয়ারদার আমাদের টাকা দিবে এই চিন্তাভাবনা আপনি মাথায় নেন না। মা বলে, না না না, চল তাহলে আমরা জোয়ারদারের বাড়িতে যাই। পরে মা আর আমি মিলে সকালবেলায় ওই জোয়ারদারের বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমার মা তখন বড় জোয়ারদারের কাছে গিয়ে কান্না করতেছে, এমন এমন ঘটনা, আমি এখন কি করব। জোয়ারদার তখন বলে, তোমার স্বামীকে অনেক আগেই বলছিলাম ছেড়ে দেওয়ার জন্য, তুমি তো ছাড়ো নাই, এখন ওই বেটা কি বলে? আমি বললাম, কালু মেম্বার একই কথা বলতেছে, সে কালকে সকালে আসবে, হয় আমাদের টাকা দিতে হবে, আর নাইলে আমাদের ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তখনই উনি আমার বলে, তুই যা তো কালুর বাড়িতে যা, বাড়িতে গিয়ে বল জোয়ারদার তারা ডাকছে যেন আমার বাড়িতে আসে। তখন আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে। আমার ভিতর তখন একটা মোটামুটি একটা স্বস্তি পেলাম যে হয়তো তিনি কোনো একটা ব্যবস্থা করে দিবে। আমি আনন্দে কালু মেম্বারের বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে কালু মেম্বারে পাইছি, বললাম এমন এমন ঘটনা, জোয়ারদার সাহেব আপনারা যাইতে বলছে। কালু মেম্বার সাথে সাথে আমার সঙ্গে রেগে গেল, হ্যাঁ তোরা জোয়ারদারের কাছে বিচার দিছিস, জোয়ারদারের কাছে কেন বিচার দিলি? আমি কি টাকা মাগনায় দিছি? আমি তো মাগনায় টাকা দিই নেই, হ্যাঁ জোয়ারদারের কাছে বিচার দিলি কেন? খুব খারাপ ব্যবহার করতেছে। আমি বললাম, আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন না, আপনি আমার সঙ্গে চলেন, জোয়ারদার আপনারা যাইতে বলছে। এইটা বলার পরে তিনি তখন আমার সঙ্গে রওনা দিল। রওনা দিয়ে জোয়ারদারের বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে জোয়ারদারে কিন্তু এলাকার সবাই মানে, মোটামুটি আপনার সিনিয়র জুনিয়র যারা আছে সবাই জোয়ারদারকে মানে। তারপরে জোয়ারদারকে গিয়ে বলতেছে, জোয়ারদারে বলতেছে, কিরে ঘটনা কি? কালু ঘটনা কি? পরে বলে, এমন এমন ইসমাইলের ভাবে আমার কাছ থেকে প্রথমে 1 লাখ, এরপরে 50,000, 1.5 লাখ টাকার টাকা নিয়ে গেছে, বিনিময়ে তার বাড়ি আমারে বন্ধকে দিয়ে গেছে। জোয়ারদার সঙ্গে সঙ্গে গরম হয়ে গেল। কালু মেম্বারে বলতেছে, তুই কি গাঁজা খাস? এই বেটা, ইসমাইলের বাপেই না গাঁজা খায়, তুই কি গাঁজা খাস? এর 3টা মেয়ে আছে, একটা ছেলে আছে, বউ আছে, এর তো মাথা গোটার মতো কোনো জায়গা নাই। এই সামান্য ভিটা বাড়িটুকুনি তাদের শেষ সম্বল, আর এই সম্বলটা নিয়েই তুই কেন ওরে টাকা দিলি কেন? তারপর উনি নিচের দিকে তাকে আছে। তারপরে বলে, এখন ইসমাইলে কি বলছে? জোয়ারদারে জিজ্ঞেস করতেছে কালু মেম্বারে যে ইসমাইলে কি বলছে। কালু মেম্বার তখন বলে, ইসমাইল আমারে বলছে ওরা 1 মাসের সময় দেওয়ার জন্য, 1 মাসের সময় দেওয়ার জন্য, 1 মাস সময় দিলে পরে সে টাকার ব্যবস্থা করে দিবে, এটা বলছে। জোয়ারদার তখন বলে, তাহলে তো হয়েই গেল, 1 মাস সময় দে। তখন আর ওই কালু মেম্বার কোনো কিছু বলে না, চুপ করে আছে। জোয়ারদার বলে, যা 1 মাস পরে আসিস, 1 মাস আগেই নিয়ে আর কোনো কথা বলিস না। একথা বলার পরে কালু মেম্বার তখন চলে গেল এবং জোয়ারদার বলল যে, ঠিক আছে ইসমাইল, তুমি টাকার ব্যবস্থা করো, আর তা তো হলোই, যাও সমাধা করে দিলাম। এই কথা বলে জোয়ারদার তখন উঠে গেল।
উঠে জোয়ারদার চলে গেল। আমি তখন মায়ের দিকে তাকিয়ে আছি, মা আমার দিকে তাকিয়ে আছে। আমি ভেবেছিলাম হয়তো জোয়ারদার কিছু টাকা দিবে এবং কিছু টাকা পয়সা দিয়ে এটা হয়তো একটা লামসাম করে একটা ব্যবস্থা করে দিবে, কিন্তু জোয়ারদার ওই কালুরে কোনো টাকাই দিল না। মা তখন আবারও জোয়ারদারের বাড়িতে কাজে লেগে গেল। আমি তখন বেরোলাম, তখন আমার কোনো কাজ নাই, সারাদিন কোথাও কাজ টাজও পাই নাই, বিয়ের আগের দিনও কোনো কাজ ঠিক করি নাই। গিয়ে মাঠের ধারে বসে আছি, মাঠের ধারে বসে বসে চিন্তা করতেছি কি করব, টাকা কোথায় পাবো। 1.5 লক্ষ টাকা কি আর মুখের কথা? 1 মাসের মধ্যে 1.5 লক্ষ টাকা পরিশোধ করা, এটা তো আর মুখের কথা না ভাই। এত টাকা কে দিবে আমাদেরকে? আমি মাঠের ধারে বসে বসে সারাটা দিন কাটাই দিলাম, কিন্তু টাকার কোনো মনেজ হলো না। রাতের বেলায় বাড়ি আসছে, আসার পরে মায়ের সঙ্গে দেখা। মায়েরে বললাম, মা জোয়ারদারিটা কী করলো? মা বলে, তুই কি মনে করস জোয়ারদার টাকা দিবে? জোয়ারদার তো টাকা দিবে না, হয়তো 1 মাসের সময় চাইছিস, ওই 1 মাস পাকাপোক্ত করে দিছে। আমি বললাম, মা 1 মাস না হয় জোয়ারদার পাকাপোক্ত করে দিল, কিন্তু 1 মাস পরে এই টাকা আমরা কোথায় পাবো মা? আমি যদি আমার জীবনও দিয়ে দিই তাও তো 1 মাস আমি 1.5 লক্ষ টাকা ইনকাম করতে পারবো না মা, এটা তো জীবনেও সম্ভব না। আমার মা বলে, তা তো জানি, কিন্তু এখন কি করব? আমার মাথায় তো কোনো কিছু আসতেছে না রে বাবা, আমিও তো পাগল পাগল হয়ে গেছি, আমি তো কিছু বুঝতেছি না। আমি বললাম, মা আমারও মাথায় কিছু আসতেছে না, আমি জানি না আমি কি করব। এরকম করে মায়ের সঙ্গে কথাবার্তা বলি, দিন যায় রাত যায়, মাও কাজ করে জোয়ারদারের বাড়িতে, আমিও কাজ করে মাঠে ঘাটে, কিন্তু চিন্তায় তখন ঘুম আসে না। কবে 1 মাস পেরিয়ে যায় এবং কবে হঠাৎ করে কালো মেম্বার আমার বাড়ির উঠানে এসে দাঁড়ায় টাকার জন্য। টাকা দিব কোত্থেকে? টাকা তো নাই, কি করব না করব কোনো কিছুই বুঝতে পারি না ভাই। কান্নাকাটি করি, মন খারাপ করি, আল্লাহরে ডাকি, কোনো উপায় বুদ্ধি আর কোনো কিছুই খুঁজে পাই না। এই করতে করতে প্রায় 12 দিন কেটে গেছে। 12 দিন পরে একদিন হঠাৎ করে মা আমারে বাড়ি এসা আমার বড় বোনের দিয়া ডাইকা পাঠাইছে সন্ধ্যার দিকে। আমি তখন মাঠের ধারে ছিলাম, আমি আসছি। আসার পরে মা বলতেছে, বাজান রে, একটা সমাধা পাইছি, একটা ভালো সমাধা পাইছি, এখন এটা তুই করবি কিনা? আমি বললাম, সমাধা যদি পাই তাহলে করবো না কেন মা? কী সমাধা পাইছে বলো? মা বলে, জোয়ারদারের বাড়িতে একটা লোকে কাজ করে, তুই হয়তো চিনবে, হারুন ভাই। আমি বললাম, হ হ হ, আমি তো হারুন কাকারে চিনি, কী হয়েছে? উনি বলে, তোর হারুন কাকা একটা ভালো বুদ্ধি দিছে আমারে। আমি বললাম, কী বুদ্ধি? বলে, তোর হারুন কাকা বলতেছে তাদের গ্রামে নাকি একটা মেয়ে আছে, মেয়েটার নাম হচ্ছে আয়েশা। মেয়েটাও নাকি দেখতে শুনতে অনেকটা ভালো এবং এক বাপের এক মেয়ে। মেয়েটার নাকি একটা বিয়ে হয়েছে, কিন্তু স্বামীর সঙ্গে বনাবনি হয়নি, মেয়েটা চলে আসে, সেখান থেকে কাবিনের কিছু টাকা পায়, আর মেয়ের বাবার কাছ থেকে কিছু টাকা মিলিয়া প্রায় 1-1.5 লাখ টাকার মতো মিলিয়া দিবে মেয়ের বাবা, তুই যদি মেয়েটার বিয়ে করিস। আমি তখন মায়ের মুখের দিকে তাকা আছে, আমার কিন্তু তখনও একেবারে প্রাপ্ত বিয়ের বয়স হয়েছে এমন না। আমি তখন মায়েরে বললাম, মা, যে মেয়ের বাবা 1.5 লাখ টাকা দিয়ে আমার কাছে মেয়ে বিয়ে দিবে, এই কি আমার ঘরে বউ আসবে না দারোয়ান আসবে? আমার আম্মা বলে, দারোয়ান বলিস আর পুলিশ বলিস, এটা তো বড় কথা না। জোয়ারদার যে 1 মাস সময় নিছে, 1 মাস পর যদি তুই কালুর টাকা দিতে না পারিস, তবে তো আমাদেরকে ঘরবাড়ি সব কিছু ছেড়ে দিতে হবে। এরপরে আমরা কই যাব, কোথায় গিয়ে উঠবো? আমি বললাম, মা, আমরা 3 বেলা 3 মুঠো ভাত খেতে পারি না, আমাদের সংসারে এত অভাব, এত অনটন, এরই মাঝে নতুন একটা মেয়েরে ঘরে আই না, তার কি খাওয়াবো? আমার মা বলে, যে মেয়েটা আসবে সেই মেয়েটা তো জেনে শুনে বুঝেই আসবে, আমাদের পারিবারিক অবস্থা জানবে বুঝবে, তারপরে তো আসবে। আমরা তো আর মেয়েটার জোর করে আনবো না, মেয়েটা তোর কাছে বিয়ে বয়সে আসবে, সো মেয়েটা ভালোভাবে আসবে। আমি মারে বলতেছি, মা, আমার কাছে তারপরেও কেন জানি টেনশন মনে হয়। আমার মা বলে, বাজান রে, এই ছাড়া আমাদের কাছে আর কোনো পথ খোলা নাই, আমাদের একমাত্র এই পথটাই খোলা আছে, আমাদের এটাই করতে হবে। তুই যাই বলিস, যেটাই বলিস, এই নিয়ে আর কোনো কথা বলিস না। ওই আয়েশা আক্তার মেয়েটারে আমি তোরে বিয়ে করাবো, তুই এই মেয়েটারে বিয়ে কর, এবং এই মেয়েটারে বিয়ে করে যে টাকা পাবি সেই টাকা দিয়ে তোর বাপেরও ঋণ পরিশোধ করে অন্তত এই গ্রামে থাকার মতো একটা ব্যবস্থা করে দে। মায়ের কথা শুনে আমি তখন আর কোনো কিছু কথা বাড়াইলাম না। আমি তখন ঘরে গিয়ে চিন্তা করতেছি, আমার মা যেটা বলল এটা কি? আমিও সারাটা রাত ভরে চিন্তা করলাম এবং একটাই সিদ্ধান্ত আমার মাথায় আসছে, মা যেটা বলছে এটা একেবারে খারাপ বলে নাই, এছাড়া আর কোনো পথ তো খোলা নাই, এছাড়া আর কোনো পথ খোলা নাই, এছাড়া আর কী বা করতে পারবো? অবশ্যই টাকা লাগবে এবং ওই মেয়েকে বিয়ে করে আমাকে টাকা ম্যানেজ করতে হবে। পরিশেষে মায়ের সঙ্গে রাজি হলাম। রাজি হওয়ার পরে মা বলে, তারপরও আমরা জোয়ারদারের কাছে যাব, তোর বাপেরও জোয়ারদারের কাছে নিয়ে যাব, এরপরে আমরা না হয় এই ঋণ পরিশোধ করলাম, এরপর যদি তোর বাবা আবার বাড়ি বন্ধক দেয় বা বাড়ি বিক্রি করে ফেলে। এরপরে আমার আম্মা রাজি হয়েছে। পরে আমরা তার পরের দিন জোয়ারদারের কাছে গেছি। জোয়ারদারের কাছে যাওয়ার পর আমার আম্মা সব কিছু জোয়ারদারে বললো যে আর তো মাত্র কয়েকদিন বাকি আছে, কয়েকদিন পরেই তো কালু আসবে টাকার জন্য, আমাদের কাছে তো টাকার কোনো বন্ধ ব্যবস্থা নাই, এখন আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।
জোয়ারদার তখন বলল, তাহলে তো ভালোই, এটা তো আর খারাপ কিছু না, বিয়ে করলা, এতে নবীর সুন্নত পালন করা হলো, তার উপরে আবার টাকাটাও পাইলা, এটা তো বেশ ভালো, খারাপ না। তবে এখানে একটা কথা আছে, আমার আম্মা বলতেছে আর কি, এখানে একটা কথা আছে যে যদি ওর বাবা আবারও জমি বন্ধক দেয়, আমি তখন টাকা কোথায় পাবো? আপনি একটা কাজ করেন, আপনার গ্রামের সবাইরে ডাইকা, সর্দার মাতবর যারা আছে সবাইকে ডাইকা বলে দেন আমার জামাইয়ের কাছ থেকে কেউ যেন জমিও না কিনে, আর আমার জামাইরে কেউ যেন কোনো টাকাও ধার না দেয়। এরপরে জোয়ারদার আমার মায়ের কথা মতো তার এলাকার যে লোক আছে সবাইকে একদিন ওনার বাড়িতে ডাকাইছে। গণ্যমান্য যারা লোক আছে, যাদেরকে সবাই চিনে জানে মানে আর কি, এরকম কিছু সম্মানিত লোকদেরকে তখন জোয়ারদার তার বাড়িতে ডাকাইলো। ঢাকায় সবাইরে বলল যে শোনো, ইসমাইলের বাপে এমন এমন ঘটনা ঘটাইছে, কালো মেম্বারের কাছ থেকে টাকা নিছে, টাকা নিয়ে এখন শেষ পর্যন্ত ইসমাইল একটা মেয়েকে বিয়ে করে সেখানের কাছ থেকে, মেয়ের বাবার কাছ থেকে ধার হিসাবে টাকা নিয়ে এরপরে কালো মেম্বারে ঋণ পরিশোধ করতেছে। তবে আজকের পর থেকে আমি স্পষ্ট করে বলে দিলাম, কেউ যদি এই ইসমাইলের বাবারে ধারের উপরে, জমির উপরে বা যেমনে পারো টাকা দাও, এই টাকা পরিশোধ করা হবে না, এই টাকা পরিশোধ করা হবে না, এটা ডিরেক্টলি আমি আজকে বলে দিলাম। এরপরে যদি কেউ টাকা দাও তাহলে মনে রেখো তোমরা আর এই টাকা ফিরে পাবা না। এটা বলার পরেই তখন মোটামুটি সবাই ওই জোয়ারদারের কথা মানছে, মানে সবাই চলে গেছে। এবার আমি বিয়ে করব, বিয়ে করতে হলে তো মানে কিছু অন্তত টুকিটাকি টাকা পয়সা হইলেও লাগে, এরকম টাকা পয়সাও তো নাই। পরে আমার আম্মা জোয়ারদারের কাছে গেছে, যায় বলে জোয়ারদার কিছু টাকা দিছে, এবং ওই টাকা দিয়া তখন মুরগি কিনা এবং আপনার জবাই দিয়া মোটামুটিভাবে হুজুর তো খাওয়াতে হবে, এরকম হুজুর খাওয়াইয়ে আমরা তখন মোটামুটি একটা বিয়ের অনুষ্ঠানের আয়োজন করলাম। মেয়ের বাড়িতে গেলাম এবং যাওয়ার পরে মেয়ের সঙ্গে আমার বিয়ে হলো। বিয়ে হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি মেয়েরই দেখি নাই, এবং বাসর ঘরে আমি সর্বপ্রথম মেয়েকে দেখতে পাই। বাসর ঘরে আমি মেয়ের দিকে তাকায়া আমার চোখ দুটো জলে ভিজে যায়। আমার কাছে মনে হলো যে আমার মায়ের থেকেও কম করে আরও 5 বছরের বেশি বয়স্ক এক মহিলা আমার ঘরে বসে আছে, যার চেহারাটা একেবারে কুৎসিত এবং কালো ছিল, দাঁতগুলো ওঁচা ছিল, এবং মানে যা আসলে বলি আপনাকে বোঝাতে পারবো না। এর মুখের দিকে তাকিয়ে আছে, আমার কাছে মনে হলো যেন আমার বাবা মা মিলে আমাকে বলে দিছে, তা না হলে এরকম একটা মেয়ের সঙ্গে আমার সংসার করতে হবে সারা জীবন। মানে এটা কিভাবে সম্ভব এবং আমি কিভাবে কি করব? তখন পর্যন্ত মাথায় কোনো কিছু আসতেছিল না, চোখের পানিগুলো বাঁশর করে টপ টপ করে পড়তেছিল। তারপরও মনের একটা জিনিসে বুঝাইছি, আমি একটা মানুষ না হয়ে সারা জীবন কষ্ট করে যাব, কিন্তু এতে তো আমার পরিবার সুখে থাকবে, আমার বাবা সুখে থাকবে, আমার মা সুখে থাকবে, আমার বোনদের বিয়ে শাদী হবে, আমরা নিজ ভিটায় থাকতে পারবো, না হলে তো আমাদেরকে ভিটা বাড়ি ছেড়ে চলে যেতে হবে। যাই হোক, যেটাই হোক, আমি যেহেতু বিয়ে করেই ফেলেছি, কালো সুন্দর এসব দেখে আর কোনো লাভ নাই, আমি এর সঙ্গেই থাকবো। একথা বলে বাতি নিভালাম এবং তার সঙ্গে রাত যাপন করলাম। শুরু হলো আমার সংসারিক এক নতুন জীবন। ভাই রে ভাই, আপনারে কি বলবো, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠা মাত্রই মেয়ে বলতেছে আমারে নাস্তা দেয় না কেন। আমি বললাম তোমারে নাস্তা দিবে, তুমি নাস্তা বানাবো না? ও বলে আমি নাস্তা বানাবো কেন, আমার আব্বা বলে দিছে এই বাড়িতে আমার কোনো কাজ নাই। আমি বললাম বলো কি? বলে হ্যাঁ, আমার আব্বা বলে দিছে বাড়িতে আমার কোনো কাজ নাই। আমার আব্বা আগেই বলে দিছে, আমি আব্বার আগেই বলছি আমি বিয়ে করতে পারি এক শর্তে, আমি কোনো কাজ টাজ করতে পারবো না। আমি আগে স্বামীর বাড়িতে গেছি, উনি আমার দিয়ে কাজ করাইছে, আমি ওনারে ছেড়ে চলে আসছি, আমি ওনাকে ছেড়ে দিছি। এখনকার কথা হচ্ছে আমি কোনো কাজ করতে পারবো না। আমার আব্বাকে বলছে, আমার আব্বা এই কথা রাজি হয়েছে, পরে আমার সঙ্গে আপনার বিয়ে দিয়ে বা আমাকে আপনার কাছে বিয়ে দিছে, সুতরাং আমি কোনো কাজ করতে পারবো না। আমি মেয়ের কথা শুনে আল্লাহর দিকে তাকিয়ে বলতেছে আল্লাহ বিসমিল্লাই কি শুরু করলো। পরে মায়ের কাছে গেলাম, মায়ের কাছে যেয়ে দেখি যে মা নাস্তা বানাইতেছে। মারে বললাম মা তুমি নাস্তা বানাইতেছো, নতুন বউরে ডাকো নাই? মা তখন আমার দিকে তাকে একটা হাসি দিয়ে বলতেছে নতুন বউরে লাগবে না, আমি নাস্তা রেডি করি। মা তখন নাস্তা রেডি করে টেবিলে নাস্তা দিল, ও তখন নাস্তা করছে। দুপুরে ওর বাড়ি থেকে কিছু মেহমান আসছে, তারা খাওয়া দাওয়া করে গেল। বিকালে মারে বললাম মা তুমি কি জানো আয়শা তো আমার সকালবেলা এক কথা শোনাইছে। মা কই কী কথা? আমি বললাম আয়শা এমন এমন বলতেছে ওই কোনো কাজ করতে পারবে না, ওর বাবা নাকি বলে দিচ্ছে যে ওই কোনো কাজ করবে না এই বাড়িতে। আমার মা তখন আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলে যে মেয়ে 1.5 লাখ টাকা দিয়ে বিয়ে বসে সে কি আর কোনো কাজ করে? ওর তো কাজ করবে না, কাজ তো আমরাই করা লাগবে। আমি বললাম মা তুমি কি বলো, তুমি ওরে কাজ করাই খাওয়াইবা? মা বলে বাজান রে এই ছাড়া আর কোনো কথা নাই, এটা ছাড়া আর কোনো কাজ নাই, এটাই করতে হবে। শেষ পর্যন্ত আমার মা নিজে কাজ করে এই আয়শারে খাওয়াইতো, এবং শুধু খাওয়াইতোই না রে ভাই, ধরেন মানে আমার মা রান্না করতো,
কোনো সময় বলতো লবণ বেশি হয়েছে, কোনো সময় বলে মরিচ বেশি হয়েছে, কোনো সময় বলে তেল বেশি হয়েছে। মানে কতদিনও খাবার লাথি মেরে ঘর থেকে ফেলে দিছে। আমরা এক মুঠো ভাতের জন্য কতটা কষ্ট করি ভাই, অথচ ও আমার চোখের সামনে ভাত ফেলে দেয়, হাঁড়ি ফেলে দেয়, আমার বোনদেরকে দিয়ে ওর শরীর টিপায়, জামা কাপড় ধোয়ায়। মানে কী যে অত্যাচার করে তা আর আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। 24 ঘন্টা আমার পরিবারে ঝগড়া ঝাঁটি ঝামেলা, মানে ঝামেলার কোনো শেষ নাই। মানে প্রচুর ঝামেলা, প্রচুর ঝগড়া। অলওয়েজ আমার মায়ের সঙ্গে আমার বউয়ের ঝগড়া লেগে আছে। কোনোভাবেই আমার মাকেও সহ্য করতে পারে না, এবং আমার মা রান্নাবান্না করলেও বলে রান্নাবান্না খারাপ হয়েছে। ও দেখা যায় নিজে কোনো রান্না করে না, মা যদি রান্না করে এটার মধ্যেও দোষ ধরবে, এই বিষয় হয়েছে ওই বিষয় হয়েছে, আমার বোনদেরকে দিয়ে মানে যা করাইতেছে তা মনে হয় যেন ও হচ্ছে এই বাড়ির রাজা, আর আমার বোন আমার মা আমরা যারা আছে আমরা সবাই হচ্ছে প্রজা, রাজার কথা মতো আমরা চলতেছি। এরকম করে করে প্রায় 3 থেকে 4 মাসের মতো তার সঙ্গে ছিলাম। 3-4 মাস পরে চোখের সামনে এই দৃশ্যগুলো আমি আর মানতে পারতেছিলাম না। আমি তো একটা পুরুষ মানুষ, আমার তখন ভিতরটা ফেটে যাচ্ছিল যে আমার সঙ্গে এগুলো কেন করতেছে, এবং আমার সামনে আমার মায়ের গায়ে হাত তোলে, আমার বোনেরা লাথি মারে এবং খাবার ফেলে দেয়। আর রাতের বেলায় যে আমার উপরে কী করে ভাই আপনাকে বলে বোঝাতে পারবো না। সারা রাত তার কপাল টিপে দেওয়া লাগে, মাথা টিপে দেওয়া লাগে, পা টিপে দেওয়া লাগে, এবং দিনের বেলায় আবার আমার চাকরিতে যাইতে মানে আমার কাজে যাইতে হয়। সারাদিন মাঠে ঘাটে কাজ করা তো সহজ কাজ না ভাই। এত হাড়ভাঙা পরিশ্রম করে ঘরে আসি, একটু ঘুমাবো, বিশ্রাম নিব, এই সময়ের মধ্যে আমার তার কাজ করা লাগে। তার হাত টিপরে, তার পা টিপরে, তার মাথা টিপরে, কাজের কোনো শেষ নাই। এমন করতে করতে আমি চিন্তা করছি আমি যদি এই পরিবারে থাকি তা যে কোনো সময় আমি ব্রেন স্ট্রোক করে মারা যাব, আমি পাগল হয়ে যাব। আমি আর এই পরিবারে থাকবো না, আমি যেভাবেই হোক এই পরিবার থেকে চলে যাব। আমি তখন আমার মায়েরে বলছি যে মা, আমি বরিশাল শহরের দিকে চলে যাব, দেখি ওইখানে কোনো কাজ কাম পাই কি না, আমার এখানে আর ভাল লাগতেছে না মা, আমি এখানে আর থাকতে পারবো না। আমার মাও তখন আমারে বলে তাহলে তুই এটাই কর। আমি তখন আয়সারে বললাম যে আয়সা, আমি শহরের দিকে যাব, শহরের দিকে গিয়ে কোনো একটা কাজ কাম করবো। আমার মানে আমি তো এই বাড়িতে আর থাকতে পারতেছি না, বা আমার এই যে ইনকাম, ওই ইনকামে আমার সংসার চলে না। ও বলে ভালো কথা, শহরের দিকে কাজে যাই বা যাও, আমার বাড়িতে একটা কাজের লোক রেখে যাও, একটা কাজের মহিলা রেখে যাও, অথবা কাজের একটা লোক রেখে যাও। আমি বললাম কি বলো, কাজের লোক রেখে যাবো কেন? ও বলে রাতের বেলা আমার সঙ্গে কে থাকবে? আমি বললাম তা পুরুষ মানুষ তোমার সঙ্গে থাকবে? ও বলে পুরুষ না রাখো, একটা মহিলা দিয়ে যাও, রাতের বেলা আমার হাত পা টিপে দেওয়া লাগে, নাহলে আমার ঘুম আসে না। আর নাহলে তোমার কোনো একটা বোনেরে বলে যাও যেন রাতের বেলা আমার সঙ্গে থেকে আমার হাত পা টিপে দেয়, নাহলে আমার রাতের বেলা ঘুম হয় না। অদ্ভুতভাবে ওর মুখের দিকে তাকিয়ে আছি, কোনো কিছু বলতে পারতেছি না। হায় রে বাবা, তুমি কেন দুনিয়াতে জন্ম দিলে আমারে, আর আমার জন্মটাই বুঝিও আজন্ম পাপ ছিল। যাই হোক, ওর সঙ্গে আর কথা বাড়াইলাম না, না বাড়াইয়া আমার বোনেরে বললাম, বোন রে, এই ঘটনা তোর ভাবিতে এটা বলতেছে। আমার বোনগুলো বেশ ভালো ছিল, মানে মাটির মানুষ ছিল। আমার বোনগুলো বলতেছে ভাইয়া আপনি এটা নিয়ে চিন্তা করেন না, আপনি কষ্ট করেন, সারাদিনও কাজ করেন, সারা রাতও কাজ করেন, এর থেকেও বরং আপনি চলে যান, রাতের বেলা আমি নাইলে ভাবির কাছে শুভ, আমি ভাবির হাত পা টিপে দিব, আপনি চলে যান। পরে মায়ের সঙ্গে, বোনের সঙ্গে, সবার সঙ্গে কথাবার্তা বলে আমি তখন বরিশাল সদরে চলে আসি, মানে শহরে আসি। তো আমি শহরে আসার আগেও কোনো কাজকাম ঠিক করে আসি নাই, কাজকাম খুঁজতেছি কাজ পাওয়া যায় কি না। প্রথমে একটা হোটেলে মেচিয়ারে চাকরি পাইলাম, মানে হোটেল বয়ের চাকরি। তা হোটেল বয়ে চাকরি করতেছি, ওইটা 1 মাস ধরে করলাম। ওরকমভাবে ইনকাম হয় না, পেটে ভাতে চলে কোনো রকম, কিন্তু মানে কোনো রকমের ইনকাম নাই। এমন করতে করতে পরে একটা সুতার ফ্যাক্টরিতে চাকরি পাইছি, একটা সুতার ফ্যাক্টরিতে চাকরি পাইলাম। তো এবার গিয়ে ওই সুতার ফ্যাক্টরিতে কাজে ঢুকছি, মোটামুটি ভালো টাকায় বেতন দিত। সুতার ফ্যাক্টরিতে কাজটা অনেক ভালো ছিল এবং বেতনটা অনেকটা ভালো পাইতাম। পরে সুতার ফ্যাক্টরিতে কাজ করি, 1 দিন 2 দিন 3 দিন করে কাটতেছে, ওইখানে কাজ কাম করতেছি, বাড়িতে টাকা পয়সা পাঠাইতেছি, বাড়ির খোঁজখবর নিতেছি এবং মাঝে মাঝে বাড়িতে যাইতেছি। এরকম করে বেশিরভাগ সময় ধরেন আমি যেদিনে বাড়িতে যাই, বাড়ি থেকে আইসে মানে ফ্যাক্টরিতে আইসে কান্না করি, মানে খুবই মন খারাপ থাকে। বাড়ির মধ্যে যা দেখে আসি, এইসব দেখলে কি ভাই আর কারো মন ভালো থাকে বলেন? বাড়ির মধ্যে এসব দেখা আসি এবং আইসা পরেই কান্নাকাটি করি। এরকম করতে করতে আমার সাথে ফ্যাক্টরিতে কাজ করতো শাহেদা নামের একটা মেয়ে, ওর বাড়ি আমাদের বরিশালেই ছিল। তো ওই মেয়েটা আবার মাঝে মাঝে আমার একটু খেয়াল করতো যে বাড়ি থেকে আসলে কান্নাকাটি করি, বা ওই আবার আমার সঙ্গে একটু ভালো ছিল। পরে শাহেদা আমার সম্বন্ধে জানার চেষ্টা করে, বা ও আমার ওরও একটা মানে বিয়ে হয়েছে আগে শাহেদার, ওর সম্বন্ধে আমি কিছু জানি না, তা আমার সম্বন্ধেও জানতে চায়। পরে আমি শাহেদারে বললাম যে শাহেদা এমন এমন ঘটনা, আমি ওর কাছে বিস্তারিত সব কিছু বলি।
এগুলো শুনে ও আমার কষ্টের কথা শুনে খুব মন খারাপ করে। ও বলে, এগুলো বাদ দেন, এগুলো কোনো কথা না, এগুলো যা হবার তা হয়েছে, আপনি এগুলো মন খারাপ করেন না। তো এরকম করে শাহেদা তখন আমার উপরে একটু তদারকি করতে থাকে, মানে টেক কেয়ার করতে থাকে। ধরেন মাঝে মাঝে ও বাসা থেকে খাবার রান্না করে আনে, এনে আমাকে দেয়, অথবা ছুটির দিনে আমার বাসায় যায়, গিয়ে আমার জামা কাপড় ধুয়ে দেয়। মানে একটা লোকের যেভাবে যত্ন করা দরকার ও আমাকে সেভাবে যত্ন করে। পরে আমি শাহিদারে বললাম যে, শাহিদা তুমি যে একটা ব্যাচেলার রুমে আসো এবং তার জামা কাপড় ধুয়ে দাও, তারে রান্নাবান্না করে খাওয়াও বা রান্নাবান্না দাও, এগুলো তো লোকেরা খারাপ বলে, এটা তো আসলে ভালো দেখায় না, আর আমারও এগুলো পছন্দনীয় না। ও তখন আমারে বলতেছে, তাইলে কি আপনি রাগ করেন আমি যে আপনার কাছে আসি বা আপনার খাবার দাবার দেই এটা সেটা? আমি বললাম, না আমি আসলে ঠিক রাগ করি না, কিন্তু আমার কাছে বিষয়টা জানি কেমন লাগে। ও বলে, কেমন লাগার কি আছে, আপনি একা একটা মানুষ, আমার আপনারা ভালো লাগে? আমি বললাম, এই ফ্যাক্টরি তো একা অনেক মানুষই আছে। ও বলে, না আপনার জীবনে যেরকম দুঃখ আছে এরকম দুঃখ তার অন্য কারো জীবনে নাই, এই জন্য আমি আপনাকে একটু তক্ত তালাশ করি, একটু খোঁজখবর নেই। এখন আপনি যদি মানা করেন আমি আপনার রুমে আর আসবো না। আমি বললাম, না না না, তুমি সন্দেহ করতেছো, মাইন্ড করতেছো। আমি আসলে মাইন্ড করার মতো কিছু বলি নাই, এমনিই বললাম যে আশেপাশে মানুষরা কি বলে। ও বলে, আশেপাশের মানুষের কথা বাদ দেন, আমি আপনার কাছে আসি, এটা আমার ভালো লাগে। এই থেকে ও আসে, আমার জামা কাপড় ধুয়ে দেয়, রান্নাবান্না করে দেয়, আমার সঙ্গে কথাবার্তা বলে, সুখে দুঃখে আমার সঙ্গে থাকে। এরকম করতে করতে মোটামুটি ও মনে হয় আমার খুব বেশি একটা পছন্দ করে ফেলে। কিন্তু আমার ভিতরে ভাই কোনো পছন্দ, প্রেম, ভালোবাসা এসব নিয়ে আমার ভিতরে কোনো চিন্তা ভাবনা কোনো কিছুই নাই। আমি আমার মতো করে চারটা খেয়ে কোনো রকমের দিন পার করতেছি, আর পারিবারিক টেনশনে আছি, সাংসারিক টেনশনে আছি, ওই টেনশনে আমি চলতেছে। এরকম করতে করতে একটা সময় আমারে বলতেছে, মানে আমারে শাহিদা বলতেছে যে, আপনি যদি কিছু না মনে করেন, মানে আপনার তো আসলে বউ থেকেও নাই, যারা বিয়ে করছেন তার কাছে গেলে তো আপনি কষ্টই পান, কখনো ভালোবাসা পান না, সে তো আপনার কখনো ভালোবাসা দেও না। আপনি যদি কিছু না মনে করেন আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি বললাম যে, ঠিক আছে বলো। বলে কি যে, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি যদি রাজি থাকেন আমি আপনাকে বিয়ে করব, এবং আপনার স্ত্রীর কাছ থেকে পাওয়া যে কষ্টটা আছে সেই কষ্টটা আমি লাঘব করে দিব। আমি তখন ওর দিকে তাকে হাসতেছি। আমি বললাম, তুমি এটা কী বলতেছো? আমার স্ত্রীকে আমি বিয়ে করেছি, 1.5 লাখ টাকা কাবিন আর 1.5 লাখ টাকা তার কাছ থেকে আমি নিয়েছি, টোটাল 3 লাখ টাকা সে আমার কাছে পাবে। যদি সে কোনো রকম জানতে পারে যে আমি, এমনিতেই তো সে আমাকে শহরে আসতে দেয় না বা আসতে দেয় না, সারা রাত ভর আমার বোন, একটার পর একটা 3 বোন 2 ঘন্টা 2 ঘন্টা করে 6 ঘন্টা 7 ঘন্টা করে ওর পা টিপে মাথা টিপে ওরে ঠান্ডা রাখে। যদিও কোনোভাবে জানতে পারে যে আমি বরিশাল সদরে বিয়ে করছি, তাহলে তো আমার এখান থেকে বাইদা, গরুরে যেমন বাইদা নিয়ে যায়, এরকম করে গরুর মতো করে বাইদা টাইনা হিসরা আমাকে এখান থেকে নিয়ে যাবে। ও তখন বলে, আপনার বউরে বলার দরকার কি, উনি জানবে কি করে? আপনি শহরে থাকেন, চাকরি করেন, আপনি আমার বিয়ে করলে আমরা একটা বাসায় থাকবো এবং আমি আপনার রান্না বান্না করে খাওয়াবো, আপনার বউ এটা জানবে কীভাবে? হ্যাঁ বললাম, না শাহেদা, এত সহজ না, আমার বউ অনেক চালাক, ও অনেক গোয়েন্দাগিরি করে, ও জেনে যাবে। পরে ও বলতেছে, না ভাবি কখনোই জানবে না, আপনি এটা করেন। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে, আরও আমাকে বারবার বলতেছে যে, আপনি আমারে পছন্দ করি, আমি আপনারে বিয়ে করব, এটা সেটা। তা আমি আর তার সঙ্গে এই বিষয় নিয়ে কোনো কথা বলি না। তবে এটা শুধু যে এই মেয়েটা আমাকে মনে প্রাণে ভালোবাসতো, আমার ঘরের মধ্যে এমন কোনো কাজ নাই যেটা ও করতো না। মানে একটা স্বামীর জন্য একটা স্ত্রী যা করে আমি ঠিক তাই দেখতাম যে এই শাহিদা আমার জন্য করতো। এরকম করতে করতে একদিন হঠাৎ করে আমার বাড়ি থেকে খবর আসছে আমার মা নাকি মারা গেছে। খবরটা শুই না ভাই, আমি আসমান থেকে বললাম যে, হঠাৎ করে আমার মা অনেক সুস্থ মানুষ ছিল, মায়ের কোনো অসুস্থতা ছিল না, মা সম্পূর্ণ ভালো ছিল, কিন্তু মা মারা যাবে কেন? তো যে খবরটা নিয়ে আসছিল সে আমার শুধু এটাই বললো যে আপনার মা মারা গেছে। সকালবেলা এসে খবর দিল, সকাল না প্রায় দুপুরের দিকে। আমি তখন এই দুপুরের দিকে বাড়িতে রওনা দিচ্ছি, বিকালের গনাগড়া আমি তখন বাড়িতে গিয়ে পৌঁছাই। বাড়িতে পৌঁছানোর পরে দেখলাম যে সবাই মানে কান্নাকাটি চিল্লা চেঁচামেচি হইতেছে, সবাই আমার বোনেরা কান্না করতেছে। তো আমার মা এভাবে শুয়ে আছে এবং মায়ের পিছনে একটা কাটা দাগ দেখতে পাইলাম। তো মানে ওইটাই সবাই এরকম ডলাডলি করতেছে কাটা দাগটারে। আমার বড় বোনের বললাম, কী হয়েছে মার? পরে বলে, মা মারা গেছে। আমি বললাম, কেমনে মারা গেছে? আমার বোন তখন বলে, ভাবি মেরে ফেলছে। আমি বললাম, তোর ভাবি মেরে ফেলছে? কীভাবে মারছে? বলে, ভাবি আমার মায়ের লাথি মারছে বুকের মধ্যে লাথি মারার পরে মা পিছনের দিকে পড়ছে, পরে ওই যে পুতা ছিল, মানে পুতার মধ্যে মায়ের এই ঘাড় পড়ছে এবং মা ওইখানে পড়ে মা ধরফর করে মারা গেছে। আমি বললাম, তোর ভাবি মায়ের লাথি কেন লাথি দিল? বলে, উনি জানি না, মায়ের আমাদের সামনে মানে মা কি জানি একটা জিজ্ঞেস করছে, মারে লাথি মেরে দিছে। আমি বললাম, ওই বিয়াদ্দবটা এখন কই? বলে, ওই তো পালাইছে। মা মারা গেছে খবর শোনার সঙ্গে সঙ্গে আমরা ভাবির আর দেখি না, ভাবি ঘরে নাই।
আমি তখন গ্রামের লোকজন আসছে, ওদেরকে বললাম আমার মায়ের যে এমনি এমনি মারছে এটার কোনো বিচার হবে না। সবাই বলে একটা কাজ কর, তুই থানায় গিয়া মামলা কর, থানায় গিয়া মামলা কর, যেহেতু তোর মায়ের মেরে ফেলছে তাহলে থানায় গিয়া মামলা কর, তোর মা যেহেতু ওনার আঘাত খেয়ে মরছে তাহলে তুই তো মামলা করতে পারিস। এর ভিতরে সবাই মামলার পরামর্শ দিচ্ছে থানা যাওয়ার জন্য, মামলা করার জন্য। তারপরে জোয়ারদার বাড়ির বড় জোয়ারদারের মানে বড় ছেলে, উনি আমারে তখন ডাইকা বলতেছে যে ইসমাইল, মামলা যে করবি কেঁচো খুঁড়তে গিয়ে না আবার সাপ উঠে যায়, তুই এমনিই গরিব, তোর পায়ের নিচে মাটি নেই, মাথার উপরে আসমান নাই, খুব অভাব অনটনে দিন পার করতেছিস। এর ভিতরে তোর মাকে যেভাবেই হোক অ্যাক্সিডেন্টলি তোর মা মারা গেছে, এখন যদি তুই মামলা করিস মেয়ে 1.5 লক্ষ টাকা কাবিনের টাকা পাবে, এরপরে আবার তোর কাছে 1.5 লক্ষ টাকা দিছে সেই টাকা পাবে। এখন ওই মেয়ের আঘাতেই যে তোর মা মারা গেছে তার তো কোনো গ্যারান্টি তুই দিতে পারিস না, এবং ওই মেয়ে লাথি মারছে, তোর মা পড়ে মারা গেছে, তো তবে তোর মার মৃত্যু তার ডাক্তার বলতেছে হার্ট অ্যাটাক করছে, এইটা বলতেছে ডাক্তার। তাই আমি মানে কী করব বুঝতে পারতেছি না। তখন ওই জোয়ারদারের ছেলের কথায় আমি তখন মোটামুটি চুপ হয়ে গেলাম। সবাই বলতেছে মামলা করার জন্য, কিন্তু আমি আর মামলার দিকে গেলাম না। মামলার দিকে না গিয়ে আমি তখন মায়েরে দাফন কাফনের জন্য ব্যবস্থা করতেছি। টাকা পয়সা মোটামুটি যা আছে সাথে এসব দিয়ে মাকে তখন দাফন কাফনের ব্যবস্থা করলাম, মাকে দাফন করলাম। 3টা বোন ভাই, তখনও যুবতী, 3টা বোনের বিয়ে দিতে পারতেছি না। কি একটা কষ্টের মধ্যে যে তখন আছি আপনারা ভাই বলে বুঝাতে পারবো না। 3টা বোনকে নিয়ে গ্রামের মানুষ বুঝতেই পারেন, একটা মেয়ে যখন যুবতী হয় মানুষের চোখে পড়ে যায়, মানুষ তখন তাকে নিয়ে কত খারাপ বাজে কথাবার্তা, কত বাজে মন্তব্য করে। আমার বোনগুলোকে নিয়ে এরকম মানুষ খারাপ 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 বাজে কথাবার্তা বলতো, কাউকে কোনো কিছু বলতাম না, শুধু আল্লাহর দিকে তাকে সময় পার করতাম। মায়ের দাফন করলাম, মায়ের দাফন কাফন সম্পূর্ণ করে পরে আমি আবারও আপনার বরিশাল শহরে আসি। আসার পরে আমি তখন শাহেদা আমারে বলে যে, শাহেদা কিন্তু আমার সঙ্গে যাইতে চাইছিল, আমি শাহেদারে নিই নেই, কারণ আমি জানি বাড়িতে আমার বউ আছে, এই হিসাবে আমি নেই নেই। তো পরে শাহেদারে বললাম যে শাহেদা, আমার বউই তো আমার মারে মেরে ফেলছে। শাহেদা তখন খুব রাগারাগি করল, আপনি মামলা দিলেন না কেন, আপনি মানুষের কথা কেন শুনছেন, মানুষের কথা শোনার কি দরকার, আপনার মাকে মেরে ফেলছে, আপনি মামলা দিবেন, আপনি কেন মামলা দিলেন না, আপনার মামলা দেওয়া দরকার ছিল। আমি বললাম যাই হোক যেটাই হোক, মামলা যেহেতু দেই নেই আর এই নিয়ে কথাবার্তা বলে লাভ নাই। তাই আমি বললাম যে আমার যে 3টা বোন আছে, আমার 3টা বোনকে নিয়ে আমি খুব টেনশন করতেছি, আমার 3টা বোনের আমি কেমনে বিয়ে দিব, আমার মা আমার এই বোনদের টেনশনে কবরে চলে গেছে, আমার 3টা বোনের আমি কেমনে বিয়ে দিব। এরকম করতে করতে শাহেদাই তখন আমার বড় বোনটার জন্য একটা বিয়ে ঠিক করে। ওদের এলাকারই একটা লোক আছে, লোকটা পেশায় হচ্ছে রিক্সা চালায়, মানে রিক্সা চালক, কিন্তু লোকটা অনেকটা ভালো, নামাজ কালাম পড়া, খুব ধার্মিক একজন লোক। শাহেদাই তখন আমার এই বোনের বিয়েটা ঠিক করে। ঠিক করার পরে আমি গিয়ে ছেলের ঘরবাড়ি দেখে যাচ্ছি, ঘরবাড়ি আসলে তেমন কিছুই নেই, গরিব মানুষ, রিক্সা চালায়। তো আমি তখন বলছি যে ঠিক আছে, আমার বোনের তখন অনেক বয়স হয়ে গেছে, এই বয়সটা তাকে যে বিয়ে দিতে পারবো সেটাও কখনো চিন্তা করি নেই। যাই হোক আলহামদুলিল্লাহ, পরে আমার বোনকে আমরা এই লোকের কাছে বিয়ে দিই। লোকটা নামাজ কালাম পড়া ছিল, ধার্মিক মানুষ ছিল, এটাই ধরেন অনেক বেশি ভালো লাগছে। আমার বড় বোনের বিয়ে হয়ে গেল, এবং বড় বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে ছোট আরও 2টা বোন আছে। শাহেদা তখন আমারে বললো, একটা কাজ করেন, এই 2টা বোনের আপনি শহরের দিকে নিয়ে আসেন, যেহেতু আপনার বাবা তো বাড়িতে থাকেই না, আপনার মা মারা গেছে, বাড়িতে কোনো মানুষ থাকে না, এই 2টা বোন যুবতী, এদের দিকে মানুষ খারাপ নজর দেবে, এদেরকে ফ্যাক্টরিতে না কাজে লাগাই দেন, একে তো তারা কাজ করবে, দ্বিতীয়ত আপনার কিছু ইনকামও হবে, তার উপরে বিয়েও দিতে পারবেন। যদিও আমার বোনকে মানে বোনদেরকে দিয়ে আমার কাজ করানোর কোনো ইচ্ছা ছিল না, তারপরও শাহেদার কথা মতো আমি তখন আমার এই 2 বোনেরে আনি। 2 বোনেরে আমি বরিশালে নিয়ে আসি, আইনে ওদেরকে কাজে লাগাইতে ওরা কাজ করে, এবং এরকম করতে করতে ওই ফ্যাক্টরির মধ্যে এক ছেলের সঙ্গে আমার এক বোনের সম্পর্ক হয়, সেখানে আরেকটা বোনকে বিয়ে দিয়ে দিই। তো ছোট যে বোনটা আছে, ছোট বোনটাই তখন আমার আবদার করে যে ভাইয়া আপনি শাহেদাপুরে বিয়ে করেন। আমি বললাম তুই কি বলিস, বলো হয় শাহেদাপু অনেক ভালো, আজকে আমাদের পরিবারে যতটুকু আয় উন্নতি বা আমরা যতটুকু ভালো অবস্থানে আসছি এই সবই শাহেদাপুর অবদান, ভাইয়া তুমি শাহেদাপুরে বিয়ে করো। আমার বোন যখন এইভাবে আমার জোর দিয়ে ধরছে, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বলতেছিস তাইলে আর কি করার, আচ্ছা ঠিক আছে করব। পরে আমার একেবারে ছোটো বোনের আবদার মিটাতে আমি তখন এই শাহেদাকে সেকেন্ডবারের মতো বিয়ে করি। মানে ওই পর্যন্ত কিন্তু আপনার আয়েশার কোনো খবর নাই, আয়েশা কই আছে কোথায় আছে, আয়েশার কোনো খোঁজখবর কিন্তু আমি পেলাম না। আমি শাহেদারে বিয়ে করি, শাহেদাকে বিয়ে করে শাহেদার সঙ্গে সংসার করতেছি, এমন করে দিন রাত পার হইতেছে। এরই মাঝে আমার ছোটো যে বোনটা আছে, আমার ছোটো বোনটারও বিয়ে দিয়ে দিই। মানে আমার 2টা বোনের শহরে আনাতেই ওদের আর চাকরি বাকরিও করে, মানুষের সঙ্গে পরিচিতও হয়, এবং সহজে তাদেরকে বিয়ে শাদিও দিতে পারি। তারপরে শাহেদারে নিয়ে আমি শহরের বাড়িতে আসি। এরকম করতে করতে হঠাৎ করে কিভাবে জানি আয়েশা টের পেয়ে গেছে যে আমি বিয়ে করছি, আমি আমার বউ নিয়ে শহরে আসি। এমন সময় তখন হলো কি যে আমাদের বাড়িতে যে মেম্বার আছে, মেম্বারের কাছে তখন
এই আয়েশার বাবা খবর পাঠাইছে যে এই ঘটনা, হয়তো আমার মেয়েরে ছাড়লো না, আমার মেয়েরে টাকাও দিল না, এবং উল্টা আমার মেয়ে ওই আরেকটা বিয়ে করে ফেলছে, আমার মেয়ে ঋণ পরিশোধ করা লাগবে, আমার মেয়ে ঋণ পরিশোধ করা লাগবে। আমার মেয়ে 1.5 লাখ টাকা কাবিন আর 1.5 লাখ টাকা ও নিয়ে গেছে 3 লাখ। এই 3 লাখ টাকা দিতে হবে, যদি 3 লাখ টাকা না দেয় তাহলে মানে মানে ওরা ঝামেলা করবে বা আইনিভাবে হচ্ছে ওরা এই পদক্ষেপ নেবে, এরকম বলতেছে। তো এটা বলার পরে তখন মেম্বার আমার খবর দিল আমাদের এলাকার, পরে আমি গেছি পরে বললো যে এই ঘটনা, আয়েশার বাবা তো আসছিল, আর মেয়েরে তুই যেহেতু আরেকটা বিয়ে করছিস সেটা তো তুই বলিস নাই, প্রথম বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করা যায় না, আর যদিও করতে হয় তাহলে প্রথম বউর অনুমতি নেওয়া লাগে, তুই অনুমতি নেস না, এটা হচ্ছে প্রথম ভুল। এবং তৃতীয় ভুল হচ্ছে এখন শাহিদার বাবা এই কী বলে আয়েশার বাবা তোরে 1.5 লাখ টাকা দিছে, এর উপরে কাবিনেট 1.5 লাখ, টোটাল 3 লাখ টাকা তারে পরিশোধ করা লাগবে, তা না হলে তারা তোর নামে মামলা দিবে। আমার 1 সপ্তাহ সময় দিছে তোর কাছ থেকে খবর নিয়ে বলার জন্য। আমি তখন বললাম যে আমি 3 লাখ টাকা এই মুহূর্তে কোথায় পাবো, 3 লাখ টাকা কোথায় পাবো। এখানে আপনাকে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, আমার যে মেজো বোনটা আছে, আমার একেবারে মেজো যে বোনটা, যেটারে শহরে নেওয়ার পর পরে বিয়ে দিছি, আমার ওই মেজো বোনটারে কিন্তু আমি বাড়িতে রেখে দিছি। ওরে বিয়ে দিছে, ওর জামাইয়ের কোনো আসলে ওরকম ভালো অবস্থান ছিল না, যার জন্য বলছি তুই বাড়িতে গিয়া থাক। তাই আমার বোনটা, মেজো বোনটা বাড়িতেই আছে, তার জামাইরে নিয়ে, তার জামাই আবার কিছু হাঁস মুরগি পালন করে, ব্যবসা বাণিজ্য করে, তো উনি ওইসব নিয়ে আসে। এখন আমি তখন বলতেছি আমি এখন টাকা কোথায় পাবো, 1.5 লাখ টাকা তো মুখের কথা না, এদিক 1.5 লাখ ওদিক দিয়ে 1.5 লাখ, 3 লাখ টাকা 1 সপ্তাহের মধ্যে লাগবে। আর সে শাহেদারে বললাম যে শাহেদে এই ঘটনা, এমন তো এই টাকা লাগবে, 3 লাখ টাকা, নাহলে তো আমার নামে মামলা দিবে। শাহেদা তখন বলে যে কি করবেন এখন, টাকা তো দেওয়াই লাগবে। আমি বললাম আমার কাছে বিক্রি করার মতো শুধু আমার ঘর বিটাটা আছে, যেহেতু আমরা সবাই শহরে চলে আসছি, তুমি যদি বলো আমি ঘর বিটাটা বিক্রি করে দিতে পারি, ঘর বিটাটা বিক্রি করে দিতে পারি, এছাড়া আমার কাছে আর কোনো টাকা পয়সা নাই। শাহেদা তখন হাসি দিয়ে বলতেছে যে এটা আপনার বাবার শেষ সম্পদ বা আপনার মায়ের শেষ সম্বল, যেখানে আপনার মাকে আপনার কবর দিয়েছেন, মায়ের ওই কবরটারে বিক্রি করে দিবেন, এটা তো ভালো দেখায় না। আচ্ছা আমি দেখি কোনো কিছু করতে পারি কিনা। আল্লাহর কি হুকুম, শাহেদা এই পুরো 3 লাখ টাকায় ব্যবস্থা করছে। ওর পারিবারিক অবস্থা অতটাও খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। ওই কেমনে জমি বিক্রি করছে, আবার নিজের জমানো টাকা ছিল, আবার আগে স্বামীর কাছ থেকে কিছু টাকা পাইছিল, এই সব কিছু মিলে ও তখন আমার টাকাটা ম্যানেজ করে দেয় 3 লাখ টাকা। এই 3 লাখ টাকায় 1.5 লাখ টাকা ওর কাবিনের আর 1.5 লাখ টাকা ওর বাবার কাছ থেকে নিয়েছিলাম। এই সম্পূর্ণ 3 লাখ টাকা নিয়ে 3 লাখ টাকা দিয়ে এরপরে কোনো রকম আমার বাপের সম্পত্তি বা বাপের ভিটা আমি তখন রক্ষা করি। আমার আব্বার সে পর্যন্ত কোনো খবর নাই, আমার আব্বা কি বেঁচে আছে না মরে গেছে, কই আছে না আছে, বাবার কোনো কিছুই কিন্তু আমি জানি না। যাই হোক, এইভাবে আমি তখন আয়েশাকে ছেড়ে আমার বউ শাহেদাকে নিয়ে সুখে শান্তিতে অনেক ভালোভাবেই বরিশাল শহরে জীবনযাপন করতেছিলাম। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা সময় আমরা যে ফ্যাক্টরিতে চাকরি করতাম, ওই ফ্যাক্টরিটায় একটা সমস্যা দেখা দেয়। মানে ফ্যাক্টরির যে মালিক আছে উনি ফ্যাক্টরিটা বিক্রি করে দেয় অন্য একটা লোকের কাছে, অন্য একটা কোম্পানির কাছে। উনি তখন ওনারা ওই ফ্যাক্টরি বিক্রি করে, এবং ফ্যাক্টরিটা যখন বিক্রি করে দেয় তখন ফ্যাক্টরি থেকে অনেক লোক ছাঁটাই করে দিবে। মানে আগে যেরকম লোক ছিল, লোক ছাঁটাই শুরু করে, তখন লোক ছাঁটাই করতেছে, এবং এই ছাঁটাই করতে করতে তখন আমি আর আমার বউ শাহেদা আমরাও তখন ওই ছাঁটাইয়ের মধ্যেই পড়ে যাই। একটা সময় আমাদেরকে তখন ছাঁটাই করে দেয়, ছাঁটাই করে দিলে পরে আমি আর শাহেদা তখন কোনো রকমে মানে থেকে যাচ্ছিলাম, আসলে কি করব ঠিক বুঝতে পারতেছিলাম না। এমন করে দিন রাতগুলো কাটতে কাটতে হঠাৎ করে শাহেদা একটা সময় আমারে বলতেছে, আমার কাছে তখন শাহেদা একটা বাটনের ফোন চালাইতো, একটা বাটনওয়ালা ফোন তখনও চালাইতো। তখন মোবাইল কিন্তু অনেক দাম, মানে অনেক দাম ছিল, এক একটা মোবাইলের দাম আপনার অনেক টাকা। এরপরেও ও কীভাবে জানি মোবাইলটা ম্যানেজ করে বা ওকে কে দেয় আমি জানি না, ওই মোবাইলে ও তখন ওর এক বিদেশি মেয়ের সঙ্গে কথা বলতো, মানে বিদেশি বলতে তার এক বান্ধবী থাকতো সৌদি আরবে, কীভাবে যেন ওই মেয়েটার সঙ্গে পরিচয় তা আমি ঠিক জানি না। ওই মেয়ের সঙ্গে পরিচয়, এবং ওই মেয়ের সঙ্গেও তখন মোবাইল ফোনে কথাবার্তা বলে। বলতে বলতে ওই মেয়ে নাকি তখন শাহেদারে বলে যে সৌদি আরবে নাকি কাজের লোকের ভিসা আছে। মানে শাহেদারে বলে এমন এমন, আমি যে বাসায় থাকি আমার পার্শ্ববর্তী বাসায় একটা কাজের লোক লাগবে, এখন তুই যদি আসিস তাহলে ভালো হবে, এখানে কাজ করতে পারবি। শাহেদা তখন আমারে বলে আপনি কি বলেন। আমি বললাম যে দেখো, সৌদি আরব তো আর মুখের কথা না, অনেক বড় দেশ, এখন তুমি একা একা কি পারবা ওখানে থাকতে, আমি তো আসলে টাকা চাই না, আমি আমার বউরে ভালোভাবে রাখতে চাই। ও বলে দেখেন আমাদের তো কোনো সন্তানাদি এখনও হয় নাই, আর সন্তানাদিও নিচ্ছি না ভয়ে, কারণ সংসার কিভাবে চালাবো, বাচ্চা কাচ্চার অনেক খরচ, আপনার পক্ষে তো আর এত খরচ দেওয়া সম্ভব হবে না, এই জন্য আমি বাচ্চা কাচ্চাও নিতে চাই না। তো যেহেতু এরকম একটা লাইন হয়েছে, আমি একটা সৌদি আরবে যেহেতু একটা লাইন পাইছি, আমি যাই, এবং আমি যাওয়ার পরে আমি আপনি নিয়ে যাব, এবং আপনিও যখন যাবেন এবং আপনি যাওয়ার পরে এরপরে প্রয়োজনে আমি চলে আসব।
আমার এটা বলতেছে। আর আমি যদি এখন আপনারে পাঠাইতে যাই তাহলে তো অনেক টাকা লাগে। যদি একটা পুরুষে পাঠাই তাহলে অনেক টাকা লাগবে। আর আমার বান্ধবী বলছে আমি যাইতে বেশি টাকা লাগবে না, শুধু আমার বিমান ভাড়া আর টিকিটের টাকা হইলে হয়ে যাবে। আমার বান্ধবী ভিসার টাকা সব ব্যবস্থা করে দিবে। তখন আমি বললাম যে ঠিক আছে, এটা আসলে খারাপ হয় না, যদি এটা করো তাহলে এটা ভালোই হয়। এবং এই কথা বলার পরে আমার বউ শাহেদা তখন এই সৌদি আরবে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। ওর পাসপোর্ট করলাম, মেডিকেল করলাম, সব কিছু মোটামুটি সম্পূর্ণ করলাম। সব কিছু সম্পূর্ণ করার পরে ওই তখন আমি তাকে তো খুব দ্রুত অল্প সময়ের ভিতরে আমি তখন তাকে সৌদি আরব পাঠিয়ে দিই। ওই তখন সৌদি আরবে চলে যায় এবং ও যাওয়ার পরে আমি খুব কান্না করি। মানে আমি ওকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম। আমার গোটা দুনিয়া ছিল একদিকে, আমার বউ শাহেদা ছিল একদিকে। শাহেদা চলে যাওয়ার পরে আমার মনে হয়েছে না আমি গলাকাটা মুরগির মতো এই শহরে লাফালাফি করতে থাকি। তখন আর কোনো কিছুই ভালো লাগতো না, গোটা দুনিয়াটাই যেন অন্ধকার মনে হতো। শাহেদা চলে যাওয়ার পরে আমি তখন আস্তে আস্তে করে এখানে আছি। কিন্তু আলহামদুলিল্লাহ শাহেদা চলে যাওয়ার মাত্র 7 মাসের মাথায় শাহেদা আমার জন্য একটা ব্যবস্থা করে ফেলে। শাহেদা যেই বাড়িতে বাসায় কাজ করে সেই বাড়িতেই একটা গার্ডেন বয় লাগবে, মানে গার্ডেন পরিষ্কার করার জন্য একটা লোক লাগবে। শাহেদা তখন বাড়ির মালিকের সঙ্গে কথাবার্তা বললো, সৌদির সঙ্গে কথাবার্তা বললো তার বান্ধবীকে দিয়ে, এবং তার বান্ধবী তখন ওই কথাবার্তা বলে তার বান্ধবী নাকি তখন কোথায় জানি চলে যাবে এটা বলতেছিল। পরে ওই লোকটার সঙ্গে কথাবার্তা হলো, কথাবার্তা হওয়ার পরে সব কিছু ঠিক হয়েছে। পরে আমি তখন আমার পাসপোর্ট করে পাঠাইলাম, তখন তারা গার্ডেন বয়ের একটা চাকরি আমার জন্য ঠিক করে। এবং ওই গার্ডেন বয়ের চাকরিতে অল্প সময়ের ভিতরে আমি আমার বউ আয়শার কাছে চলে যাই। আয়শার কাছে যাওয়ার পর আমার কাছে মনে হলো যে আমার জীবনে মনে হয় পূর্ণতা চলে আসছে। আমি আর আমার বউ আয়শা একসঙ্গে যাই, মানে ওইখানে কাজ করে। আমি যাওয়ার ঠিক 1.5 মাস পরে শুনতে পাই তার যে বান্ধবী আছে, বান্ধবীটার নাম হচ্ছে মমেনা, এই মমেনা নাকি ইটালি চলে যাবে। বলতেছে মমেনা ইটালি চলে যাবে। আমি তখন বললাম ইটালি এত বড় দেশ কেমনে যাবে? বলে মমেনার এক বান্ধবী, মানে এক বন্ধু আছে, ওই বন্ধু মমেনারে নিয়ে যাবে। তো কেমন বন্ধু আমি তো আর জানি না। পরে আস্তে আস্তে আমার বউয়ের কাছ থেকে জানতে পারি ওই অবৈধ পথে নাকি মমেনারে ইটালিতে নিয়ে যাবে। পরে আমি বললাম যে অবৈধ পথে নিয়ে যাওয়া এটা তো অনেক রিস্কি কাজ, অনেক কঠিন কাজ। এত কঠিন কাজ করে ইতালিতে যাওয়ার দরকার কি? অনেক মানুষ তো ওই পথে মারাও যায়। আমার বউ বলে না, তার বন্ধুটা অনেক ভালো, তারে শিপে করে নিয়ে যাবে, এমনি এমনি কথা হয়েছে। ওই বন্ধুর নাম ছিল হচ্ছে নাজমুল। ওই নাজমুলের মাধ্যমে তখন এই মোমেনা হচ্ছে আপনার রওনা দিছে চলে যাচ্ছে। তা আমি তো তখন মানে খুব হলো যে ঠিক আছে, ওই যেহেতু যাচ্ছে এটা ভালো কথা। আমি তখন খুশি হলাম, ওই মহিলারে কিছু কেনাকাটাও করে দিলাম। ওই মহিলা তখন চলে যায়। চলে যাওয়ার পরে আমি আমার বউ শাহেদা আমরা তখন ওই বাড়িতে কাজ করি। বাড়ির যিনি মালিক ছিল তিনিও বেশ ভালো ছিলেন, আমাদেরকে সাহায্য সহযোগিতা করতো, টাকা পয়সা দিত। এবং আমার বউ শাহেদা গেছে মাত্র 7-8 মাসের মতো হয়েছে, আমিও গেলাম বেশি দিন হয় নাই। তো যার কারণে দেখা যায় যে আমরা ওখানে যাওয়ার পরে তারা আমাদেরকে অনেক আদর করতো। মানে আমার বউকে তারা নিজের সন্তানের মতো আদর করতো। এইভাবে ওইখানে প্রায় 1.5 থেকে 2 বছরের মতো আমি আমার বউ কাজ করি। এই 1.5-2 বছর পরে মমেনা যে আসছে না, ওই মমেনা তখন ইটালি চলে যায়। কিভাবে যেন ইটালি চলে যায়। এবং ইটালি চলে যাওয়ার পরে মমেনা তখন আমার বউরে বারবার বলে যে শাহেদা, আমি তো ইটালি চলে আসছি এবং আমি এখন বেশ ভালো আছি, এখানে কামাই রুজু করতেছি, আমার অবস্থা অনেক ভালো, তুই একটা কাজ কর, তুইও চলে আয়, নাজমুলের সঙ্গে কথাবার্তা বল, এবং নাজমুলরও অল্প টাকা দিলেও হবে, আমি তো অল্প কিছু টাকা দিচ্ছি, এবং যদি কিছু টাকা পয়সার হেল্প করা লাগে তাহলে আমি হেল্প করবো, তুই চলে আয়। এই কথা আমার বউরে তখন বলতেছে। আমার বউ শাহেদারও বারবার বলে। পরে শাহেদার আমি তো রাতে একসঙ্গেই ঘুমাইতাম, আমি গার্ডেনে কাজ করতাম, আমার ঘরে কাজ করতাম, আমরা একসঙ্গেই ঘুমাইতাম। ওই তখন আমার আয়শা বারবার বলতেছে, দেখো না আমার বান্ধবী মমেনা এরকম বলে, ওই তো ইটালিতে চলে গেছে, আর তো বেশি দিন লাগে নাই, আর আমারে বলতেছে যে যাওয়ার জন্য অল্প টাকা লাগবে, তুমি কি বলো? আমি বললাম বউরে, আমি তো আর এগুলো বুঝি না, এগুলো যাওয়া তো অনেক কঠিন কাজ, এত কঠিন কাজ কি করতে পারবা? আর আমার কাছে মনে হয় যে এটা অনেকটা রিস্ক, অনেক মানুষ বলে যে মারা যায় নাকি। আমার বউ বলে, আরে না, যদি মারাই যাইতো তাহলে মমেনা গেল কেমনে? মমেনা তো আমার বললো নাকি পানির মতো চলে গেছে, কোনো সমস্যা হয় না, ভালোভাবে চলে গেছে, আর কোনো সমস্যা নাই। তাই তুমি কি মানে কি বলো, আমি কি যাবো? আমি বললাম দেখো, আমি তোমার একা একা এত দূরে যাইতে দিব না, তুমি একা একা যাইও না। আর তুমি একা একা গেলে আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়বো, আমি কষ্ট পাবো। আর আমি যদি জানি যে তুমি যাওয়ার পরে কোনো বিপদে পড়ছো, আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। ওই তখন বলতেছে, আমি জানি তো তুমি আমার অনেক ভালোবাসো, তাহলে একটা কাজ করো, চলো আমরা দুজনেই রওনা দিই। মমেনার যে বন্ধু আছে নাজমুল, ওই নাজমুল ভাইয়ের একদিন ফোন করে আইনে আমরা দুজনে কথাবার্তা বলি, আমরা দুজনেই নাজমুল ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে রওনা দিই।
বেশি টাকা লাগবে না। আর মোমেনা বলছে মোমেনা নাইলে আমার কিছু টাকা দিবে ধার, আর আমি তোমারটা ব্যবস্থা করব, দুজনে মিল্লা যাই লাগে তা দিয়া আমরা চলে যাব, তুমি কি বলো? আমি বললাম যে দেখো আমার কাছে এটা কেমন কেমন জানি মনে হয়। তারপর আমার বউ যেহেতু আমাকে বারবার বলতেছে, একটা পর্যায়ে আমি তখন এই সায়দার কথা রাজি হয়েছি। রাজি হওয়ার পরে শুক্রবার রাতের বেলায় তখন এই নাজমুলকে ফোন করা হয়। নাজমুল ভাই অনেক বড়লোক মানুষ ছিলেন, উনি সৌদিতে এই কাজই করে। পরে উনি আসছে আমাদের বাসায়, আমরা বাসায় দাওয়াত দিয়ে আমার বউ রান্নাবান্না করে, এবং রান্নাবান্না করার পরে উনি তখন আসার পর আমার বউ খাওয়া দাওয়া করায়, এবং আমরা তখন বসার পরে উনি নিজেই বলে যে আমার তো মোমেনা বারবার ফোন দিয়ে বলতেছে সায়দারে পাঠানোর জন্য, মোমেনার নাকি ওইখানে ভালো লাগে না, ওই একা একা খুব খারাপ লাগে, মন খারাপ লাগে, ওই শান্তি পায় না, সায়দা গেলে ভালো হবে, সায়দার সঙ্গে একসঙ্গে থাকবে, এখন বারবার বলতেছে সায়দারে পাঠিয়ে দেওয়ার জন্য, কি বলো? আমি তখন বললাম যে আমি বলতেছি আমি তো কিছু বুঝি না, আমি তো এসব কিছু জানি না, এটা আপনারাই ভালো জানেন। পরে সায়দা বলতেছে শোনেন নাজমুল ভাই, আমার বান্ধবী মোমেনা চলে গেছে, ও একা, ওর কোনো সমস্যা নাই, কিন্তু আমি ভাই একা যাব না, আমি যদি যাওয়াই লাগে তাহলে আমি আমার স্বামীকে নিয়ে যাব, আমার স্বামীকে চান আমি যাব না। পরে উনি বলতেছে তাহলে তো এটা ভালো কথা, আপনি আপনার স্বামীকে নিয়ে যাবেন, এটা তো খারাপ না, এটা তো অনেক ভালো, তাই ঠিক আছে আপনি আপনার স্বামীকেই নিয়ে যান, তাহলে আপনারা দুজনের জন্য আমি কাগজপত্র ব্যবস্থা করে দুজনে পাঠিয়ে দিই। আমার বউ বললো তাহলে টাকা লাগবে কত, তা টাকার একটা অ্যামাউন্ট বলছে। অ্যামাউন্ট বলার পরে আমাদের কাছ থেকে কিন্তু এত টাকা নাই, আমরা দুজনেই কিন্তু এখানে ভালো টাকা বেতন পাইতাম, আমি আমার বউ মিলে প্রায় 70-80 হাজার টাকার মতো মাসে ইনকাম করতাম এই জায়গায়, এটাকে বিশ্বাসই করবে না। কারণ আমাদেরকে বকশিস দেওয়া হইতো, বাড়িতে তারা দুজন ছিল, তো তারা বয়স্ক মানুষ ছিল, পুরুষ মহিলা দুজনেই বয়স্ক ছিল, তাদের ছেলেরা আসতো, মেয়েরা আসতো, আত্মীয় স্বজন আসতো, আসলে আমাদেরকে বকশিস দিত, আমরা অনেক টাকা পাইতাম। আমরা কিন্তু এখান থেকে যাওয়ার কোনো প্রয়োজনে নাই, শুধু মোমেনা আমাদেরকে নেওয়ার জন্য এরকমটা করতেছে, আর শুধু মোমেনার কথাই আমরা যাওয়ার জন্য রাজি হয়েছি। পরে যেই টাকা পাইছি ওই টাকা আরও কিছু টাকা মোমেনা দেয়, এবং সব কিছু মিলে পরে আমরা নাজমুল ভাইয়ের হাতে দেই। নাজমুল ভাইয়ের কাছে হাতে দেওয়ার পরে নাজমুল ভাই তখন আমাদেরকে বললো যে ঠিক আছে আপনাদের আর কোনো টেনশন নাই, আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। এরকম করেই পরে একটা দিন তারিখ ঠিক হলো, এবং সেই দিন তারিখ অনুযায়ী আমাকে আর আমার বউ সায়দাকে তখন তারা প্রথমে আপনার পানিপথে আমাদেরকে একটা দেশ থেকে আরেকটা দেশে নিয়ে গেছে। কোন দেশে নিয়ে গেছে না নিয়ে গেছে আমরা জানি না, আমরা একা ছিলাম না, আমাদের সঙ্গে আরও অনেকেই ছিল, আমরা টোটাল প্রায় 26 জনের মতো ছিলাম। এই 26 জনকে নিয়ে তখন এই একটা ওদের একটা গেম বলে, ওই গেমটা তখন দিছে। অনেকগুলো দেশ পার হয়েছে, শুধু আমার এটা মনে আছে ইরান পর্যন্ত আমার মনে আছে, ইরান নিছিল। এবং ইরানে নেওয়ার পরে আমি বুঝতে পারি ওইটা ইরান, আমাদেরকে ইরানে প্রায় 13 দিনের মতো আটকায় রাখে, 13 দিন ওখানে রাখে, এবং এইভাবে টাকা টুকা দিয়ে শেষ পর্যন্ত আমাদেরকে লিবিয়া পর্যন্ত নিয়ে যায়। লিবিয়াতে যাওয়ার পরে ওই লিবিয়া থেকে ইতালি যেতে হবে, ওইটাই গেমের রাস্তা, এদিক দিয়ে গেম দিতে হবে। আমি আর আমার বউ তখন অপেক্ষা করতেছি গেমের জন্য। তবে নাজমুল ভাই আমাদেরকে যে দালালের মাধ্যমে পাঠাইছে ওই দালালটা বেশ ভালো ছিল, উনি খারাপ ছিলেন না, উনি আমাদেরকে যথেষ্ট ভালোভাবেই নিয়ে যায়, কোনো খারাপ আচরণও করে না বা খারাপ কোনো ব্যবহারও করে না, ওই পর্যন্ত ভালোভাবে নেয়। যেহেতু মোমেনার পরিচিত ছিল, মোমেনাও আবার অনেকের সঙ্গে পরিচয় আছে এই লাইনের, সবার সঙ্গেও কথাবার্তা বলে দিচ্ছে আমার বান্ধবীর জামাই, যাতে কোনো অসম্মান না হয়। তো এইভাবে তখন আমরা লিবিয়াতে গিয়ে বসে আছি গেমের জন্য, কবে গেম দেবে, গেম দিচ্ছে না, এক জায়গা থেকে আরেক জায়গায়, এই ঘর থেকে ওই ঘর, বিভিন্ন ঘরে তখন আমাদেরকে নিয়ে যাচ্ছে, কিন্তু এখনও গেমের কোনো রকমের সুরাহার হয় নাই। এভাবে প্রায় 1 মাসের মতো আমরা লিবিয়াতে থাকি। 1 মাস লিবিয়াতে থাকার পরে এরপরে একটা গেমের জন্য একটা দিন তারিখ ঠিক হলো যে ওই দিন তখন গেম দিবে। সবাই বললো যে আপনারা রেডি থাকেন, আজকে আমরা গেমের জন্য রওনা দিব। যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের গেম হবে, আমরা ইতালিতে চলে যাব। সব কিছু ঠিকঠাক হলো। তো ঠিকঠাক হওয়ার পরে তখন আমাদেরকে বোর্ডে উঠাবে। রাত তখন আনুমানিক প্রায় আপনার 2টার মতো বাজে। রাত 2টায় তখন আমাদেরকে ঘাটে নিয়ে যাওয়া হয়েছে, গাড়ি দিয়ে নিয়ে গেছে ঘাটে নামার পরে একটা হাওয়াই বোট, ওই বোর্ডে তখন উঠতে হবে। পরে বলতেছে যে বোর্ডে উঠতে হবে, ওই বোর্ডে আমাদেরকে ইতালিতে নামাই দিবে। তখন কি করব বুঝতে পারতেছি না, খুব ছোট একটা বোর্ড, আমরা মানুষ ছিলাম অনেক। আমার বউয়ের এর আগে কিন্তু আমার বউয়ের জ্বর উঠছে, রাতের বেলা ওর জ্বর উঠছে। তো জ্বর হয়ে আমি তো এমনি ওর নিয়ে টেনশনে আছে, ওর জ্বর, তার উপরে আবার এভাবে বোর্ড দিয়া পাড়ি দেওয়া, আমার কাছে জানি কেমন লাগতেছে। আমরা চাচ্ছিলাম কি গেমটা আজকে না দিয়া আরও 2 দিন পরে দিই, যেহেতু আমার বউ সায়দার শরীর খারাপ। পরে যারা দালাল আছে এরা বলতেছে ভাই গেম সহজে পাওয়া যায় না, যেহেতু গেমটা পাইছেন গেমটা দিয়ে দেন, তা না হলে বড় বিপদে পড়ে যাবেন। এরপর দেখা যায় যে আরও 3 মাসে আর গেম পাওয়া যাবে না, 3 মাসও আর গেম পাবেন না, তখন আরও ঝামেলায় পড়বেন। এরপরে হয়তো আপনাদেরকে অন্য কোথাও বিক্রিও করে দিতে পারে, তখন আরও টাকা পয়সা লাগবে, আরও বিপদে পড়বেন, আরও ঝামেলায় পড়বেন। এই ঝামেলা আর বিপদ না করে এই যে গেম দিয়েছে ওই গেমেই চলে যান।
আর আপনার বউয়ের শরীরে এখন মোটামুটি স্ট্রং আছে, শরীরে জ্বরও নাই, এখন সে যাইতে পারবে, আপনি তারা নিয়ে রওনা দেন। তো এরকম করে তখন আমার বউ আমারে বলতেছে যে না আমি যাব না, আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, আমার মনে হয় না যে আমার মনে হয় গেলে একটা অঘটন ঘটতে পারে, আমি যাব না। ওই যখন এরকম করতেছে তখন আমি ওই যে দালাল ছিল ওনারে বললাম যে ভাই এই ঘটনা, আমার বউ তো যেতে যাচ্ছে না, ওরা 2টা দিন পরে যায়। এবং উনি বলে যে ঠিক আছে, তাহলে আজকে যেহেতু যাবেন না তাহলে আপনারা ক্যান্সেল করেন। পরে আমরা গেলাম না, না যাওয়ার পর আমাদেরকে আবার ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। এই ক্যাম্পে নিয়ে যাওয়ার পর আমাদের সঙ্গে খারাপ ব্যবহার, দুর্ব্যবহার, খুব অত্যাচার করতেছে। আপনারা কেন চলে আসলেন, কেন চলে আসলেন, গেমের মধ্যে গিয়ে কেউ ফিরে আসে নাকি? এবার ওইখান থেকে আমরা নাজমুল ভাইয়ের মাধ্যমে সায়দা তখন যোগাযোগ করে ওই মোমেনার সঙ্গে। মোমেনা তখন বললো যে না এটা ভালো করিস নাই, এই অল্প একটু জায়গা, তোর শরীর খারাপ লাগলে লাগছে, তুই চলে আসতি, তুই মিস করলি কেন, এটা তুই ভুল করছিস না আইসা, এটা সেটা অনেক কিছু বলে। তখন এই মোমেনা আরও কিছু টাকা পাঠায় আমাদের জন্য, ইতালি থেকে আরও কিছু টাকা পাঠায়। ওই টাকা দিয়ে আমি আমার বউ সাহেদা তখন এখানে আরও 26-27 দিনের মতো থাকি। 26-27 দিন পরে তখন কিছু মানে আপনার কালো প্রকৃতির লোক আছে, এইনাদের সঙ্গে তখন আমাদেরকে দ্বিতীয় গেমটা দেওয়া হয়। তখন কিন্তু সাহেদার শরীরও মোটামুটি ভালো ছিল, অসুস্থ ছিল না, মোটামুটি অনেকটা মানে সুস্থতার দিকে চলে গেছে, ভালো অবস্থানে। তখন আমরা আবারও গেম দিলাম। এই গেমে তখন বাঙালি কেউ ছিল না, আমি আমার বউ, আমরা দুজনেই ছিলাম। তখন আমাদেরকে উঠাইছে, আমি আমার বউ বসছি এবং ওরাও বসছে। সব বসার পর তখন হাওয়াই বোট বলে, এবার হাওয়াই বোটটা তখন রওনা দিছে। হাওয়াই বোট নিয়ে যাইতেছি এমন পথে মাঝপথে যাওয়ার পরে হঠাৎ করে যেই আমাদের যে স্পিড বোর্ডে জেনে ছিল উনি বলতেছে ইঞ্জিনে নাকি ডিস্টার্ব দিছে, ইঞ্জিন ডিস্টার্ব দেওয়ার পরে এই জায়গার ভিতরে তখন আমরা আটকাই গেছি। তখন মধ্যরাত, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, হাত মেলে হাত দেখা যায় না এমন একটা অন্ধকারের মধ্যে তখন এখানে মাঝ জায়গায় আটকাই গেছি। আর ওই বেটা পানিতে নাইমা এমনি সামনে তার বোট ঠিক করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবে বোর্ডের কাজ কমপ্লিট করতে পারতেছে না। বুকের ভিতর তখন ধুপধুপ করে ভয় করতেছে। এরই মাঝে হঠাৎ করে শুরু হলো আমার বউ সাহেদার বমি। সাহেদা বমি করতেছে এবং বমি করে ও সবাইরে মানে ময়লা করে ফেলতেছে। কখনো এর গায়ে বমি করে, কখনো ওর গায়ে বমি করে। মানে আমি তখন আর বুঝতে পারতেছিলাম না যে কী করবো। তখন আমি একেবারে মানে কন্ট্রোল হারা হয়ে গেছিলাম এবং ও আমার বারবার বলতেছে আমার পানির তৃষ্ণা পাইছে, আমার পানি দেন। তো বোর্ডের মধ্যে যে পানি ছিল, অল্প কিছু পানি, এই পানি ওরে দিয়ে ও খেয়ে ফেলে, পানি দিয়ে ওরে খেয়ে ফেলে, এই পানি দিলে ও খেয়ে ফেলে। এরপর ও বলতেছে আমার পানি দেন, মানে ওর বারবার পানির তৃষ্ণা পাইতেছে, এদিক দিয়ে বোট নষ্ট। তো আবার বোর্ডও আপনার আস্তে আস্তে করে, এগুলো হাওয়াই বোট তো ধরেন আপনার যখন মানে এটা বন্ধ হয়ে আছে জায়গার ভিতরে, ওইটার তো একটা লিমিট আছে, এটা আস্তে আস্তে করে নিচের দিকে ডেবে যাচ্ছে। এর অবস্থার ভিতরে আমার বউ তখন করলো কি, আপনার এই বোর্ডের মধ্যে ও বাথরুম করে দিছে। বাথরুম করে দেওয়ার পরেই ওর মানে মোটামুটি জামা কাপড় যা ছিল সবই ময়লা করে ফেলছে। এর ভিতরে ওই মাছি বলতেছে কি, মানে ওই দেশি আর কি, লিবিয়ান হয়, বলতেছে কি এই বেটা এটারে ফালা, এটারে পানিতে ফেলে দিয়ে, এটার এখানে রাখা যাবে না। তখন আমার বউ খুবই অসুস্থ হয়ে পড়ে। আমি তখন মাছিরে বললাম এই তুই কী বলিস, এটা আমার বউরে ফালাই দিব মানে। এরপরে সাথে যেগুলো ছিল ওগুলো খুব কালো জাতের মানুষ, মানে অতটা না, আরও ওদের ভিতরেও কোনো মায়া দয়া নাই। মাঝি তখন আইসা আমার সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করছে, আমার বউরে নিয়ে যাবে, আমার বউরে সে ফেলে দিবে। আমি যে কী আমার বউরে তুই ফেলে দিবি? সায়দা তখন আমার হাতটা ধরে আছে, আমি ওর হাতটা ধরে আছি, আমি মাঝির হাতে পায়ে ধরতেছি। ও বলতেছে এটা অসুস্থ, এটা বাঁচবে না, এটারে নেওয়া যাবে না, এটারে ফালাই দে, এখানে ফালাই দে, এটা ওখানে ফেলে দে। ওর বাসায় বলতেছে, আমি তো ওর বাসাও বুঝি না, ও তার ইশারায় বুঝাইতেছে ফেলে দেওয়ার জন্য। আমি ভাবলাম মাঝির পায়ে ধরতেছি যে না ওকে ফালাবো না, ও আমার বউ, আমি ওর জড়াই ধরে আছি। লাস্ট পর্যন্ত কোনোভাবে এই বেটাকে মানানো গেল না। একটা পর যাও বলতেছে যে বোট ডুবে যাবে, এত মানুষ বোটে থাকা যাবে না, বোট থেকে নামতে হবে। আমি বললাম যে ঠিক আছে তাহলে আমরা সবাই নাইমা দাঁড়াই। ও বলে না, বোট একটুখানি ঠিক হয়েছে, মানে ঠিক হয়েছে বলতে কি, মানে ইঞ্জিনটা একটু ঠিক হয়েছে, আস্তে আস্তে করে যাইতেছে। ও বলে যদি মানুষ কমে যায় তাহলে এটা আরও দ্রুত চলে যাবে, মানুষ কমলে আরও দ্রুত চলে যাবে, তোর বউ অসুস্থ, ওরা ফালাই দে। আমি ওকে মানে ফেলতেছি না। এরকম করতে করতে একটা সময় হলো কি, অয়াইসা আমার বউরে মানে নিজে পায়ে টাইনা ধইরা আমার বউয়ের বডি অর্ধেক পানিতে ফেলে দিছে। আমি বডি নামানোর জন্য মানে উঠানোর জন্য চেষ্টা করতে, ও তখন আমার লাথি মারতেছে, আমার পিছন থেকে লাথি মারতেছে, মানে আমাকে সব ফেলে দিবে। আমি কোনোভাবে ওরা রাখতে পারতেছি না। শেষ পর্যন্ত আমার বউ সায়দা তখন আমার হাতটা ধরে আছে, আমি ওর হাতটা ধরে আছি। এইভাবে বোট চলতেছে। এই সময় একটা কালো লোক, নিগ্রো একটা লোক হয়ে আমার হাত ধরে টানতেছে। আমি চেষ্টা করতেছি আমি নিজেও পড়ে যাবো, ওরা বলতেছে আমি সেও পড়ে যাওয়ার জন্য। এরকম করতে করতে আমার হাতটা তখন টান দিয়া ধইরা ওরা ওই জায়গার ভিতরে আমার চাপ দিয়া, আমার ঘাড়ের উপরে ওরা পাড়া দিয়া আমার এরকমভাবে মানে বোর্ডের সঙ্গে আমাকে পিষিয়ে ফেলছে।
তখন আমার হাত থেকে আমার বউ শাহেদা ছুটে গেছে। আমি তখন তাদের সঙ্গে দস্তাদস্তি করে একটা পর্যায়ে আমি তখন লাফ দিছি বোট থেকে লাফ দিছি। বোট থেকে লাফ দেওয়ার, তখন আমাদের গায়ে লাইফ জ্যাকেট ছিল, লাফ দিছি। লাফ দেওয়ার পরে আমি তখন সেখান থেকে সাঁতরাইতে শাহেদার দিকে আসতেছি। সাঁতরাইতে আমি শাহেদার দিকে আসতেছি, কিন্তু ইতিমধ্যে শাহেদা তখন কি ডুবে গেল না ঢেউ অন্য কোথাও চলে গেছে আমি বুঝতে পারতেছি না। আমাকে রেখেই তখন ওই বোটটা চলে গেছে। আমি তখন চিৎকার করে ওই নীল সাগরে শাহেদাকে ডাকতেছি, শাহেদা, ও শাহেদা রে, চিৎকার করে ডাকতেছি। শাহেদার জন্য আমি আমার 3টা বোনকে বিয়ে দিতে পারছি। এই শাহেদার জন্য বরিশালে আমি একটু ভালো অবস্থানে আসতে পারছি। এই শাহেদার জন্য আমি সৌদি আরবে আসতে পারছি। এই শাহেদার জন্য আজ আমি ইটালিতে রওনা দিছি। আমি চিৎকার করে শাহেদা বলে ডাকতেছি, কিন্তু আমি আশেপাশে শাহেদাকে আর দেখতে পাচ্ছি না। একটা সময় আস্তে আস্তে করে আপনার সকাল হয়ে গেল, সূর্য উদয় হলো। সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তখন কিছুক্ষণ পরে একটা মাছ ধরার ট্রলার তখন আসছে। আমি তখনও ভাসতেছিলাম। ওরা আমার ট্রলারের মধ্যে টাইনে উঠেছে। আমি ওদের ভাষা বুঝি না। আমি আমার ভাষায় বারবার বলতেছিলাম যে আমার বউকে পাচ্ছি না, আমার বউ মিসিং, এরকম করে বলতেছিলাম। ওরা আমার কোনো ভাষা বুঝে না। ওরা ওইখান থেকে আমাকে আরেকটা ট্রলার দিয়ে দিল। ওই ট্রলারটা ছিল আপনার একটা একটা দালালের ট্রলার। ওই দালালের ট্রলার নিয়ে আমাকে কুকুরের মতো পিটাইতেছে টাকার জন্য, বাড়ি থেকে টাকা আনার জন্য। আমি কারে ফোন দিব? আমি তো কারো নাম্বারও জানি না, আর আমার বাড়িতে তো কেউ নাইও। 3 মাস আমাকে অধম ওখানে পিটায় টাকার জন্য। টাকা না পায় তখন তারা আমারে ছাইরা দেয়, লিবিয়ার মধ্যে আমাকে ছাইরা দেয়। আমি লিবিয়ার সাগর পারে তখন গিয়া বসি। আমি শুনেছিলাম সাগরের বুকে যা কিছু যায় সাগর নাকি তা ঢেউয়ের সঙ্গে ফিরিয়ে দেয়। সাগরের বুকে যা যায় সাগর নাকি তা ঢেউয়ের সঙ্গে ফিরিয়ে দেয়। আমার বিশ্বাস ছিল আমার বউয়ের মরা লাশটা হলেও একটা সময় সাগর ফিরিয়ে দিবে। অনেকেই বলে যে ইতালিতে যাওয়ার পথে কেউ যদি মাছ সাগরে ডুবে যায় বা মারা যায়, অনেক সময় তারা নাকি ঢেউয়ের সঙ্গে ভেসে আসে। আমার বউয়ের লাশটাও হয়তো একদিন ঢেউয়ের সঙ্গে ভেসে আসবে। এই জন্য দিনের পর দিন আর রাতের পর রাত আমি সাগর পাড়ে বসে আছি। যদি শুনতে পাই যে ওখানে একটা লাশ ভেসে আসছে, আমি দৌড়ে যাই আমার বউরে দেখার জন্য, কিন্তু দেখি এটা আমার বউয়ের লাশ না। এভাবে 1 দিন 2 দিন নয়, প্রায় আজ 16টা বৎসর আমি সাগর পাড়ে আমার স্ত্রীর অপেক্ষায় বসে আছি। ভাইরে, আপনার কাছে হাত জোর করে অনুরোধ করে বলি, আমার বাংলাদেশি ভাই যারা আছে, যারা এইভাবে সাগর পথে ইটালিতে যাওয়ার বা ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার অবৈধভাবে স্বপ্ন দেখে, আমার গল্পটা তাদেরকে শুনিয়ে একটু সতর্ক করেন। কেউ যেন কোনোদিন তার বউ নিয়ে এরকম মরণ পথে যাত্রা না করে। আমার গল্পটা আপনি লাখো মানুষের মাঝে ছড়িয়ে দেবেন আর সবাইকে সতর্ক করবেন। আমার দৃঢ় বিশ্বাস আমি একদিন হয়তো আমার বউয়ের লাশ ফিরে পাবো। এই প্রত্যাশা আমি আজও লিবিয়ার সাগর পাড়ে বসে আছি। আপনার গল্প আমি শুনি, সেখান থেকে আমার জীবনের না বলা কথাগুলো আপনাকে জানালাম। আপনি আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে বরিশালের ভাই লিবিয়া প্রবাসী ইসমাইল হোসেনের জীবনের এই হৃদয় বিদারক করুণ বাস্তব গল্পটা শোনার জন্য। দেখেন, আসলে আমরা গরিব দেশে জন্মেছি, এটা সত্য। আমরা কিন্তু গরিব না, আমাদের দেশটাও কিন্তু গরিব না। আমাদের অনেক আগে আমাদের অনেক পরে আপনার যেসব দেশগুলো স্বাধীন হয়েছিল তারাও আজকে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে। আমি সিঙ্গাপুরে ঘুরতে গিয়েছিলাম, আমি অবাক হয়ে গেলাম। সিঙ্গাপুরে মাছ ধরা ছাড়া আর কোনো ইনকাম নেই, ওদের জমিতে ফসল হয় না, ওদের কোনো ইনকাম সোর্সে আমি দেখতে পাইলাম না। সিঙ্গাপুরে আমি কোনো ইনকাম সোর্সে দেখলাম না। তবে ওদের দেশ পৃথিবীতে জি ক্যাটাগরির দেশ, উন্নত দেশ। অথচ আমাদের বাংলাদেশে সোনালি ফসল ফলে, কত সুন্দর আমাদের বিদেশি ভাইরা বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাঠায়, জানি না ওই টাকা কই যায়। এ নিয়ে বলতে গেলে অনেক কথা, শুধু একটা কথাই বলে আজকে ইসমাইল ভাইয়ের গল্পটা আমার হৃদয় স্পর্শ করেছে। যারা ইসমাইল ভাই বা তার বউ শাহেদার মতো বাই পথে বা অবৈধ পথে ইউরোপ সহ বিভিন্ন দেশে যাওয়ার স্বপ্ন দেখছেন, তাদেরকে বলবো ফিরে আসেন। দেখেন, আপনাদেরকে অনেক স্বপ্ন দেখাবে যে 1 ঘন্টা নিয়ে যাব, 2 ঘন্টা নিয়ে যাব, এত সহজে নিয়ে যাব, একদম ম্যাপের মতো করে ম্যাপ দেখাই দিবে যে এই দিক দিয়ে সুন্দর করে নিয়ে যাবো। আসলে মুখে বলা যতটা সহজ, কাজ কিন্তু ততটাই সহজ নয়, আর অনেক বেশি কঠিন। এই জন্য যারা এই পথের যাত্রী হতে চান তারা অন্তত ইসমাইল ভাইয়ের গল্পটা শুনে সতর্ক হন। সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।